শুনতে পাচ্ছ সবাই? চলো। ওকে ওকে। তো তোমাদের আজকে থেকে আমাদের জার্নি শুরু হলো। তোমরা জানো যে আমরা 2026 13ই ডিসেম্বর যে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষাটি হবে, তো সেটাকে আমরা টার্গেট নিয়ে আজকে প্রথম ক্লাস শুরু করছি। তো সেই প্রথম ক্লাসে তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি যে সিলেবাস কি রয়েছে, রুটিন কি আছে, আমাদের কিভাবে আমাদের ক্লাসগুলো হবে, সমস্ত জিনিসটা আমি কিন্তু তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে প্রথমের দিনটা বলে দেবো। এবং তার পাশাপাশি আজকে আমরা সিলেবাসের প্রথম যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, সেল বায়োলজি, এটা আমরা শুরু করবো আর কি, মানে পড়া শুরু করব। ঠিক আছে, এবং আমাদের পড়াটা একটু আলাদা টাইপের হবে। ঠিক আছে, মানে চিরাচরিত যেভাবে তোমরা পড়ে এসছো, হ্যাঁ, সেভাবে আমরা না পড়ে আমরা একটু আলাদাভাবে পড়বো আর কি। ঠিক আছে, যেমন একটু থিওরি পড়বো, তারপর হচ্ছে কি আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, আবার থিওরি করব, আবার কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ, একটু মানে আলাদাভাবে, ঠিক আছে, একটু আলাদাভাবে তোমরা সেটা বুঝতে পারবে। আমি সেটা তোমাদের সাথে আগে বলে দিচ্ছি। তো তার আগে বলে দিচ্ছি তোমাদের, দেখো, সিলেবাস সিলেবাস তোমরা নিশ্চয়ই জানো যে গ্রুপে আমি দিয়েছি যে এটা হচ্ছে কি, তোমরা দেখতে পাচ্ছ জেনারেল পেপার। ঠিক আছে, পরীক্ষা সম্বন্ধে তোমাদের সবার জানা আছে যে জেনারেল পেপার থেকে থাকে, মানে এটা হচ্ছে কি পেপার 1। পেপার 1 এটা হচ্ছে কি তোমার 50টা এমসিকিউ থাকে, প্রত্যেকটা 2 নম্বর করে থাকে, এটা 100 নম্বর। ঠিক আছে, আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো, লাইফ সায়েন্সের ক্ষেত্রে এটাও তোমরা জানো যে 100টা মানে এমসিকিউ থাকে। ঠিক আছে, 100টা থাকবে, এবং 100টা এমসিকিউ থাকবে, এবং 2 মার্কস করে টোটাল হচ্ছে কি 200 নম্বর। ওকে, এবং সিলেবাসটা দেখলে হয়তো মাথা প্রথমে ঘুরে যেতে পারে। ঠিক আছে, তো এখানে তোমরা জানো যে সেল বায়োলজি, তাই না, বায়োকেমিস্ট্রি, তারপর রয়েছে তোমার দেখো সেল বায়োলজি, বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে কি তোমার ফিজিওলজি, জেনেটিক্স, তাই না, তারপর হচ্ছে কি ইভলিউশনারি বায়োলজি, আর নেক্সট হচ্ছে কি তোমার এনভায়রনমেন্টাল বায়োলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড টেক্সোনমি। তারপর আবার রয়েছে এখানে পেপার 3 করে দেওয়া রয়েছে। এখানে হিউজ জিনিস কিন্তু রয়েছে, যেগুলো অনেক টাইম টেকিং প্রসেস। ঠিক আছে, এটা আমাদের মে মাসের 2 তারিখ আমরা কিন্তু পরীক্ষা টার্গেট নিচ্ছি 13ই ডিসেম্বর, তাই না। তো অতএব হচ্ছে কি, এই যে মাসগুলো চলছে, মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি আর ডিসেম্বর মাসটা ধরছি না, তাহলে 4 3 7 মাস। এই 7 মাসে আমাদেরকে এই জেনারেল পেপারটাও কমপ্লিট করতে হবে, আবার হচ্ছে কি এই লাইফ সায়েন্স পেপারটাও কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি, মানে সত্যি কথা বলতে কি, অনেক জিনিস রয়েছে। ঠিক আছে, আজকে তোমাদের আমি জাস্ট এই যে সেল বায়োলজির যে পোর্শনটা রয়েছে না, তার নোটটা, মানে আমি যখন নোটসটা দেবো তখন এক একটা ইউনিট করে দেবো আর কি। যেমন সেল বায়োলজি পুরোটা দিলাম, বায়োকেমিস্ট্রি পুরোটা দেবো, এরকম করে আর কি। এবং প্রত্যেকটা ক্লাসের পরে তোমাদের কিন্তু মক টেস্ট থাকবে। কি থাকবে? মক টেস্ট। ধরো সাপোজ দেখো, আমি সেল বায়োলজিটা দেখাচ্ছি, তোমার দেখাচ্ছিলাম। ধরো সেল বায়োলজি আমরা পড়লাম, ঠিক আছে, আমরা থিওরিটা ডিসকাস করলাম। থিওরি পড়ার পরে দেখো প্রত্যেকটা ইউনিটের সাথে সাজেস্টেড ভাবে 10টা 15টা করে বা 5টা করে কোশ্চেন কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের ক্লাসেই আলোচনা করা হবে। ঠিক আছে, আলোচনা করা হলো, এই যে ধরো কোশ্চেন রয়েছে এখানে, ঠিক আছে, আলোচনা আমরা করব। ধরো কোশ্চেন হয়ে গেল, আবার থিওরি শুরু হলো, আবার থিওরি শুরু হয়ে গেছে, আবার হচ্ছে কোশ্চেন থাকবে, এইভাবে হলো। হয়ে যাওয়ার পরে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, ক্লাস শেষের হচ্ছে কি তোমার প্রায় আধ ঘন্টার মধ্যে, ঠিক আছে, ওই সিলেবাস, মানে যে সিলেবাসটা আমরা পড়লাম বা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম, ওখান থেকেই তোমাদের ধরো প্রত্যেকটা, মানে যে জায়গা থেকে ধরো পড়া হলো সেই জায়গা থেকে আমরা, মানে তোমার হচ্ছে কি 30টা করে আহ, আমরা কিন্তু এমসিকিউ তোমাদের মক টেস্ট আকারে দেবো। এটা কিন্তু তোমরা টাইম করে ওটাকে সাবমিট করবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, এটা করলে কি হবে, সেই জায়গার যেটা পড়ানো হলো বা যেটা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা হলো, সেটা আরও বেশি তোমাকে আহ, মানে ইমপ্রুভ করবে, আরও বেশি তোমাকে ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে দেখবে আরও ইমপ্রুভমেন্টটা বাড়বে আর কি। ঠিক আছে, বা তোমার কতটা তুমি বুঝলে বা কতটা বুঝতে পারলে না, সেই জিনিসটা কিন্তু ঘটবে আর কি। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদেরকে প্রথম ক্লাসে মাথায় রাখতে হবে, কেমন? তো না হলে কিন্তু তোমরা জানো যে পিছিয়ে যাবে আর কি, মানে আলটিমেট কোর্স নিবে কিন্তু কোর্সের যে বেনিফিট যেটা, সেটা পাবে না। আমার বলার অর্থ হচ্ছে কি, যা পড়ানো হবে
যা 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 জিনিস তোমাদেরকে দেওয়া হবে সেগুলো কিন্তু তোমাকে থরলি পড়তে হবে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো তোমরা জানো যে সেল বায়োলজি, লোডিস বলে একটা ক্যাম্বেল বই আছে, লোডিস আছে, এগুলো থরলি পড়তে হয়, তাই না? অনেক মোটা বই, ইন্টারন্যাশনালি বই। তো সেগুলো থেকে দেখো যতটুকু মানে না পড়লেই নয়, ঠিক আছে, সেইটুকুই তোমাদের নোটস কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কারণ আমি জানি যে এখন হচ্ছে কি তোমার যদি তোমাকে বলা হয় যে তুমি লোডিস পড়ো, তুমি ক্যাম্বেল পড়ো, তুমি হচ্ছে কি স্টেয়ার পড়ো, তাহলে তুমি সেগুলো সেগুলো কিন্তু পড়বে না। তো সেইগুলো থেকে যে জিনিসগুলো আমাদেরকে না পড়লেই নয়, সেই জায়গাগুলো তোমাকে কিন্তু বেছে বেছে নোটস বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সারও বানিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো তোমাদেরকে বলবো যে এইগুলো কনসেপ্টটা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে আশা করি তোমার কিন্তু নাম্বার পাওয়াটা আমার মনে হয় মানে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে কি মানে আহ, এমনি অনেক সিলেবাস, ঠিক আছে, আর আমরা সারা বছর পড়াশোনা করি না, এটাও কিন্তু তোমাকে স্বীকার করতে হবে, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে কি পাস করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এবং আমি তোমাদেরকে যেভাবে বলবো সেইভাবে যদি তোমরা করো বা সেইভাবে যদি তোমরা পড়তে পারো, তাহলে আই হোপ ভালো স্কোর করে তোমরা কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাকে মানে গ্যারেন্টি দিতে পারি, কিন্তু সেই গ্যারেন্টি তোমাকেও দিতে হবে যে হ্যাঁ স্যার, যেটা বলা হবে আমি সেটা কিন্তু করবো, বা যা যা করানো হবে আমি সেটা কিন্তু করবো। এই দুটো জিনিস যদি তালমিল থাকে, তাহলে দেখবে তোমরা কিন্তু পেরে উঠবে, বা তোমরা কিন্তু মানে পারবে আর কি, ঠিক আছে। কারণ মানে এইভাবেই আমরা তোমাদেরকে গাইডেন্স দেবো বলে রেডি করেছি, যাতে হচ্ছে কি তোমরা পাস করতে পারো, ঠিক আছে। এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছু না। তো এবারে হচ্ছে তোমাদের রুটিনের কথা জানাই। রুটিন যদিও তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, তাই না? তাও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের মোটামুটিভাবে আজকে যেহেতু হচ্ছে কি তোমরা জানো যে আজকে শনিবার, তোমাদের ক্লাসটা রয়েছে হচ্ছে লাইফ সায়েন্সের, ঠিক আছে। ঠিক একইভাবে হচ্ছে কি তোমার সোমবার এবং হচ্ছে কি তোমার বৃহস্পতিবার, সোম বৃহস্পতি এবং শনি লাইফ সায়েন্স থাকছে, আর হচ্ছে রবিবার থাকছে তোমাদের জেনারেল স্টাডিজ, মানে জেনারেল পেপার যেটা আর কি, ঠিক আছে। তো এই জেনারেল পেপারটাও কিন্তু তোমাদেরকে জানো 50টা এমসিকিউ থাকে এখানে, প্রায় মানে 30+ এমসিকিউ কিন্তু ঠিক করা যায় যদি ভালো করে যদি তোমাদেরকে পড়ানো হয় আর কি। তো তোমরা কিন্তু 30টা মতন করে নেবে, ঠিক আছে। আর এখানে 100টা যে এমসিকিউ থাকে, এখানে টার্গেট নিতে হবে 100টার মধ্যে প্রায় হচ্ছে কি 50 মানে 60 মতন হচ্ছে কি করতে হবে। তাহলে এখানে 60 আর এখানে 30, তাহলে টোটাল হচ্ছে কত, 90টা। আর 90 দুনে হচ্ছে কি তোমার 180। 180 পেলে কিন্তু তুমি জেনারেল কাস্টে হলেও তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এটা টার্গেট নিতে হবে, মানে এখানে 60 আর মানে পেপার 2তে হচ্ছে কি 60 মানে সাবজেক্ট পেপারে, আর এখানে হচ্ছে কি তোমার 30। এটা টার্গেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। তবে পারবে আর কি, এটা করা যায়, করা যায়। একটু তোমরা হচ্ছে দিদি মানে সাথ দাও বা কথাগুলো শোনো, কিন্তু করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে একটু ভয় লাগবে, ঠিক আছে, যেহেতু সিলেবাসটা আমি দেখালাম অনেক বড় সিলেবাস, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভয় তো লাগবেই, কিন্তু করলে করা যাবে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটিভাবে ইন জেনারেল যে জিনিসগুলো তোমাদেরকে বলতে চেয়েছিলাম সেটা আমি আশা করি তোমাদেরকে বলতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আর বেশি সময় নষ্ট না করে আমরা কিন্তু এবারে পড়াশোনায় চলে যাই, তাই তো? বা তোমাদের যদি কিছু কোয়ারি থাকে তাহলে করতে পারো, যদি কোশ্চেন টোশ্চেন কিছু জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারো, দিলে আমরা পড়াশোনায় চলে আসবো, ঠিক আছে। বলো, যদি কিছু বলার জিজ্ঞাসা থাকে তাহলে বলো। আচ্ছা, কিছু জিজ্ঞাসা? স্যার, এরকম নোটস দেবেন নাকি আগে থেকে নোটস দিয়ে দেবেন, পড়ে রাখতে হবে? ওই তো, আর এই যে আজকে যেটা দিলাম, আজকে তো এটা তো পুরোটা তো পড়ানো যাবে না, তাই না? এটা রয়েছে তোমার 36টা পেজের হচ্ছে কি রয়েছে, তো এটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে তোমার হচ্ছে কি যেটা শুরু হবে তার আগে থেকেই দিয়ে দেবো, ঠিক আছে, তার আগে থেকেই দিয়ে দেবো। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। প্রত্যেকটা নোট হচ্ছে কি হ্যাঁ, তোমরা হ্যাঁ। আগেই পেয়ে যাবে, এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। হ্যাঁ, এটা মোবাইলে পড়াটা হচ্ছে কি একটু ডিফিকাল্ট হবে, আর আমি প্রত্যেকটা ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দেবো, ঠিক আছে। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে, কারণ যাতে তোমার মানে প্রিন্ট আউট করলে যাতে তুমি পড়তে পারো বা তোমার যাতে অসুবিধা না হয়, ঠিক আছে। তো এই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে। তো ওতে হচ্ছে কি তোমরা প্রিন্ট আউট করে নেবে, কেমন, দিলে দেখবে পড়তে সুবিধা হবে এবং আগে ভাগেই পেয়ে যাবে। আজকে যেটা দিচ্ছি এটা কমসে কম হচ্ছে কি তোমার
4টা তো ক্লাস লাগবেই শেষ করতে, ঠিক আছে? কারণ বুঝতে পেরেছো যে ফার্স্ট যে ইউনিটটা রয়েছে আমাদের, আমি তোমার সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যেটা আমরা আজকে পড়াশোনা শুরু করব সেটা হচ্ছে সেল বায়োলজি। এখানে রয়েছে দেখো স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেল অ্যান্ড ইন্টারসেলুলার অর্গানেলস অফ বোথ প্রোক্রিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক্স। তার সাথে রয়েছে যে মেকানিজমস অফ সেল ডিভিশন ইনক্লুডিং মাইটোসিস অ্যান্ড মিওসিস, সেল ডিফারেন্সিয়েশন, তারপর আমরা পড়বো সেল সেল ইন্টারাকশন, এবং এখানে রয়েছে ম্যালিগন্যান্ট গ্রোথ, ইমিউন রেসপন্স, ডোজেজ কম্পেনসেশন, মেকানিজমস অফ সেক্স ডিটারমিনেশন, ঠিক আছে? এইটার নোটসটা এই জায়গাটা আছে, মানে সেল বায়োলজি করা আছে, ঠিক আছে? চলো আমরা তাহলে আর বেশি আর যদি কিছু কারোর কোয়েরি থাকে বলো, তাহলে আমরা শুরু করে দেবো আর কি, পড়ানো শুরু করে দেবো, ঠিক আছে? শুরু করছি তাহলে, আর কিছু যদি কোয়েরি যদি থাকে তাহলে বলতে পারো, ঠিক আছে? আর এই জিনিসগুলো হ্যাঁ স্যার। ঠিক আছে। আর রেগুলার চেষ্টা করবে লাইভ ক্লাসগুলো করার জন্য, ঠিক আছে? খুব অসুবিধা না থাকলে লাইভ ক্লাস করবে, না হলে দেখবে রেকর্ডিং ক্লাসগুলো মানে রেকর্ডিং হয়েই থাকবে, মানে খুব কমজনই হচ্ছে কি যারা দেখে, ঠিক আছে? তো অতএব হচ্ছে লাইভ ক্লাস করলে দেখবে যখন ক্লাসে কোশ্চেন অ্যান্সার ডিসকাস হবে বা থিওরি হবে, তোমার দেখবে বেশি বেনিফিট পাবে। চলো এবার আমরা শুরু করে যাক। প্রথম কথা হচ্ছে কি, আমরা কিন্তু হিজিবিজি থিওরি বেশি পড়বো না। তোমরা সবাই জানো যে আমাদের যে সেল মেমব্রেন, ঠিক আছে, সেই সেল মেমব্রেনের হচ্ছে কি, সেল মেমব্রেনটাকে আমরা অ্যাসিমেট্রি বলি, আর সেল মেমব্রেনের কম্পোজিশনটা কি। তো দেখো, সেল মেমব্রেনটা হচ্ছে কি তোমার লিপিড বাইলেয়ার, সেটা তোমরা সবাই জানো। এবং আমাদের সেল মেমব্রেনের, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি তোমার সবচেয়ে যেটা মেজর যে কম্পোনেন্টটা থাকে তার নাম হচ্ছে কি ফসফোগ্লিসালডিহাইড, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি থাকে আর কি। এবং এখানে তোমরা নিশ্চয়ই জানো যে গ্লিসারল ব্যাকবোন থাকবে, আর ফ্যাটি অ্যাসিড থাকবে, ফ্যাটি অ্যাসিড তেল থাকবে, এবং কি থাকবে না ফসফোরাইলেটেড হচ্ছে হেড গ্রুপ থাকে। কি জিনিস কেমন তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই যে একটা স্ট্রাকচার আমরা ড্র করি সব সময়ের জন্য, এই যে স্ট্রাকচারটা, এইটাকে আমরা হেড বলি, আর এটা আজকে আমরা টেল বলি, ঠিক আছে? এবং হেড যেটা হচ্ছে কি তোমরা জানো যে পোলার হওয়ার জন্য, এটা পোলার নেচার হওয়ার জন্য এটা হচ্ছে কি তোমার কি হয় গো, হাইড্রোফিলিক। আর এই যে টেলটা হচ্ছে কি তোমার নন পোলার ক্যারেক্টার হওয়ার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোফোবিক হয়। হাইড্রোফোবিক হাইড্রোফোবিক মানে জলবিঘর্ষী, আর হাইড্রোফিলিক মানে জলাকর্ষী। আচ্ছা, তোমাদের দুটো পিডিএফ পাবে, এই যে যেটা আমি লিখছি এটাও পাবে, আর এমনি যেটা মানে তোমার অরিজিনাল যে পিডিএফটা যেটা তোমাকে প্রথম দেখালাম সেটাও পাবে, ঠিক আছে? দুটো পিডিএফ পাবে। তো অতএব হচ্ছে কি তোমরা ভালো করে দেখে নাও, ওকে? দুটো পিডিএফই তোমরা পাবে। তো দেখো, তাহলে এই জিনিসটা আমরা জানি। এবার তোমরা নিশ্চয়ই জানো, যদি আমরা এই যে হেড আর টেলের স্ট্রাকচারটাকে যদি ডিফাইন করি, তাই না, তাহলে এখানে কি হয় না, এই যে আমরা দেখতে পাই ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, তাই না? ফ্যাটি অ্যাসিড থাকবে প্লাস গ্লিসারল থাকবে। তো এই যে এবং হচ্ছে কি এই যে হেডটা কি থাকবে, এখানে ফসফেট হেড থাকে, তাই না? তো এই জন্য হচ্ছে কি আমরা কি বলছি যে ফসফোরাইলেটেড হেড থাকে, যার কারণে সেখানে পোলার হয় এবং হাইড্রোফিলিক নেচার হয়, ঠিক আছে? তো এবং হচ্ছে কি আমরা যদি দেখি এই যে টেল দুটো দেখালাম, একটা দেখো এবং স্ট্রেট রয়েছে, এটা বেন্ড রয়েছে। যেটা স্ট্রেট রয়েছে এটা হচ্ছে কি কি থাকে বলে দেখি, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাই না? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যেটা বেন্ড থাকে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কেন স্যাচুরেটেড স্ট্রেট হয়? কারণ কার্বন কার্বন হচ্ছে কি তোমার সিঙ্গেল বন্ড থাকে, তাই না? আর আনস্যাচুরেটেড ক্ষেত্রে কি থাকে, কার্বন কার্বনের মাঝখানে ডাবল বন্ড থাকে, সেই জায়গায় বেন্ড তৈরি করে। বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে তো তোমাদের? দেখো, তো এই জন্য মনে রাখবে যে একটা তোমার হচ্ছে কি লিপিড কম্পোজিশনের মধ্যে ফসফোগ্লিসালডিহাইডটা হচ্ছে সবচেয়ে বেশি থাকবে, এবং তার মধ্যে কি দেখতে পেলাম সেখানে গ্লিসারল থাকছে, ফ্যাটি অ্যাসিড থাকছে দুটো টেল, এই যে ফ্যাটি অ্যাসিড, আর কি থাকে না ফসফেট হেড, ওকে? তো হেডটা হচ্ছে কি তোমার ফসফেট, আর এই যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলটা মিলে এই টেলটা তৈরি করছে, তার মধ্যে একটা স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড, ওকে? আচ্ছা, স্পিঙ্গোলিপিডটা কোথায় থাকে দেখো, তা এটাও দেখো তোমার হচ্ছে কি ব্যাকবোন তৈরি করছে। এটা আমরা কোথায় দেখতে পাই না, ইন দ্য মাইলিন সিথ। মাইলিন সিথটা কোথায় দেখা যায় গো? নিউরনের মাইলিন সিথ, তাই না? তো সেই নিউরনের মাইলিন সিথে আমরা বেসিক্যালি কি দেখতে পাবো না, স্পিঙ্গোলিপিডস, ঠিক আছে? সেটাকে আমরা মাইলিন আমরা বলে থাকি। আচ্ছা, এবার একটা জিনিস না, এই জায়গাটা হচ্ছে কি আমি করে দিয়েছি, তোমরা ভালো করে মাথায় রাখবে
যে স্টেরলসের ক্ষেত্রের মধ্যে দেখো ডিফারেন্ট টাইপস ডিফারেন্ট ক্ষেত্রে থাকে। যেমন অ্যানিমেলে থাকবে কোলেস্টেরল, প্ল্যান্টের থাকবে হচ্ছে কি তোমার ফাইটোস্টেরল, আর ফাঙ্গির ক্ষেত্রে থাকবে কি আর্গোস্টেরল। ঠিক আছে, এগুলো স্টেরল হিসাবে ডিফারেন্ট কম্পোনেন্ট আমরা প্লান্ট, অ্যানিমেল এবং ফাঙ্গির ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, একটা কনসেপ্ট ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে আমরা আমাদের যে মানে প্লাজমা মেমব্রেন, সেটাকে আমরা অ্যাসিমেট্রি স্ট্রাকচার বলি। অ্যাসিমেট্রি মানে ইনার এবং আউটার, এই দুটোর হচ্ছে কি কম্পোনেন্ট এবং তাদের কম্পোজিশন দুটো কিন্তু ডিফারেন্ট হওয়ার কারণে উই ক্যান কনসিডার সেল মেমব্রেন এজ এ অ্যাসিমেট্রি স্ট্রাকচার। ওকে, তো দেখো আমরা দুটো লিবলেটে ভাগ করি, আউটার লিবলেট এবং ইনার লিবলেট, তাই না? এইভাবে আমরা স্ট্রাকচারটাকে ড্র করি, তোমরা নিশ্চয়ই জানো, তোমরাও এঁকেছো বা তোমরাও আঁকো। ঠিক আছে, এইভাবে আমরা করি। তো এই যে দুটো স্ট্রাকচার করি, ঠিক আছে, এটাকে আমরা আউটার লিবলেট, এটাকে ইনার লিবলেট আমরা বলছি আর কি। তো আউটার লিবলেটে যদি আমরা কম্পোনেন্ট দেখি, তাহলে সেখানে আমরা ফসফোটাইডাইল কোলিনটা হচ্ছে কি রিচ দেখতে পাবো এবং স্পিঙ্গোমাইলিনটাও বেশি দেখতে পাবো। অন্যদিকে যদি আমরা ইনার লিবলেট দেখি, সেখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে ফসফোটাইডালিন তোমার ইথানোলেমাইন থাকবে, যেটাকে আমরা পি বলছি, এবং ফসফোটাইডাল সেরিন থাকবে। তাহলে এই যে স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, তো এই জন্য আমরা বলতে পারি। আরও কারণ আছে। আরও কি কারণ আছে? যদি আমরা এক্সট্রা সেলুলার স্পেসের দিকে দেখি আর সাইটোসলের দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছ তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি এখানে কম্পোনেন্টগুলোকে লিখেছি। তো দেখো এখানে এক্সট্রা সেলুলার স্পেসের দিকে, মানে এটা হচ্ছে কি পোলার, তাই না? এটা হচ্ছে কি তোমার নন পোলার, এটা নন পোলার, আবার এটা পোলার, তাই না? তো সেক্ষেত্রে ভালো করে দেখো, এই যে বাইরের দিকে যে স্ট্রাকচারটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি ফসফোটাইডাইল কোলিন রয়েছে, গ্লাইকোলিপিড রয়েছে, স্পিঙ্গোমাইলিন রয়েছে। আর এদিকে দেখো কোলেস্টেরল, দেখো কম্পোনেন্টটা বেশি রয়েছে, ফসফোটাইডাইল সেরিন রয়েছে, ফসফোটাইডাইল ইনোসিটল রয়েছে। তো এই কারণে দেখো স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে যেহেতু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি, তো এই জন্য আমরা যদি সেল মেমব্রেনটাকে মানে মানে অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে সেল মেমব্রেন নট সিমেট্রি বাট ইট ইজ এ অ্যাসিমেট্রি স্ট্রাকচার। ঠিক আছে, এই কারণে আমরা বলতে পারি। চলো নেক্সট। এবারে এর জন্য সিগনিফিকেন্স কি, এই যে ডিফারেন্স হওয়ার জন্য কি সিগনিফিকেন্স? তো দেখো তোমার যার কারণে বলছে যে এই যে তোমার হচ্ছে কি ফসফোটাইডাইল সেরিন কি করছে, দেখো ক্যারিজ এ নেগেটিভ চার্জ ইন হেলদি সেলস, ইটস এ ইনসাইড, ঠিক আছে, ভিতরের দিকে। ইফ ইট ইজ দ্য ফ্লিপস টু দ্য আউটার লিবলেট, ইট অ্যাক্ট এট দ্য ইট মি সিগনাল। ঠিক আছে, মানে তোমরা জানো যে এই যে কি হয়, আমাদের সেল মেমব্রেনের যে লিপিড রেপ্টগুলো রয়েছে, এরা কি করে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করে, তাই না? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট মানে কেউ হচ্ছে কি তোমার আউটার থেকে ইনারে যেতে পারে, আবার ইনার থেকে হচ্ছে আউটারে যেতে পারে। এই যে মুভমেন্টটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আমরা বলি। এটা কিন্তু আমরা দেখতে পাই সেল মেমব্রেনের ক্ষেত্রে। তো যেহেতু এটা লিভিং লাইফ হয়, তো এই জন্য করতে পারে আর কি। তো যে ক্ষেত্রে যদি হচ্ছে ফ্লিপস হয়, তখন আউটার লিবলেটটা যেহেতু হচ্ছে কি তোমার মানে কি করছে না, বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে, তো সেই জন্য ইট মিস সিগন্যাল একটা তৈরি হয়, যার কারণে হচ্ছে ম্যাক্রোফাজ মানে অ্যাপোপ্টোসিস যখন হয় না, অ্যাপোপ্টোসিসের সময় ম্যাক্রোফাজ ডিউরিং অ্যাপোপ্টোসিস, মানে ম্যাক্রোফাজ হচ্ছে কি তোমার কি করে না, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে যখন ওটাকে নষ্ট করে, তখন এই আমরা ইট মিস সিগন্যালটা তৈরি করছে, ফ্লিপস হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তার কারণের জন্য কি না, এই যে ফসফোটাইডাইল সেরিন রয়েছে, এটা হচ্ছে কি তোমার এই সিগন্যালটা তৈরি হচ্ছে। আর এখানে দেখো এই যে ফ্লিপ ফ্লপ বললাম, যেটাকে আমরা ফ্লিপেজ বা ফ্লোপেজ বলছি, মাথায় ভালো করে রাখবে। ফ্লিপেজের সময় পি টাইপ এটিপিএইচ কাজ করে, আর যদি ফ্লোপেজ হয় তখন হচ্ছে কি তোমার এবিসি ট্রান্সপোর্টার কাজ করে। তো যার কারণে দেখো, যদি ফ্লিপেজের সময় মুভ লিপিড করে ভিতরের দিকে, ঠিক আছে, ফ্লিপেজ মানে কি মনে রাখবে, দেখো আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। ফ্লিপেজের সময় হচ্ছে কি তোমার, যেহেতু হচ্ছে কি তোমার আই আছে, আই মানে হচ্ছে কি হবে না, আই মানে ইনের দিকে, মানে ভিতরের দিকে কি করে ঢুকবে না, ইন লিপিড, লিপিড মানে ভিতরের দিকে ঢুকবে, ভালো করে মনে রাখবে। আর ফ্লোপের ক্ষেত্রে এফএলওপি, ও মানে হচ্ছে কি আউট, ঠিক আছে, মানে লিপিডটা হচ্ছে কি তোমার বাইরের দিকে যাবে, মনে থাকবে। দেখো ভালো করে শুনে নাও, এখানে দেখো কনসেপ্টটা মাথায় রাখতে হবে, আর কিছু না। ফ্লিপের ক্ষেত্রে মনে রাখবে, যখন ফ্লিপেজ হয় তখন লিপিডটা হচ্ছে কি ইন মানে ভিতরের দিকে ঢুকছে, ঠিক আছে, ভিতরের দিকে ঢুকছে। আর যখন হচ্ছে কি ফ্লোপেজ হবে, ওটা আছে মানে আউট, আউট মানে হচ্ছে লিপিডটা হচ্ছে কি তোমার বাইরের দিকে বেরায়।
এবং ফ্লিপের সময় হচ্ছে কি যে এটিপিএইচ কাজ করে তার নাম হচ্ছে পি এটিপিএইচ, ঠিক আছে, এই যে পি টাইপ এটিপিএইচ। আর ফ্লোপেজের সময় মনে রাখবে এটা হচ্ছে কি তোমার কি হবে না, এবিসি ট্রান্সপোর্টার, ঠিক আছে। আর একটা জিনিস রয়েছে যেটাকে আমরা স্ক্রেমলেস বলে থাকি, সেক্ষেত্রে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট এবং বাই ডাইরেকশনাল মুভমেন্ট হয়। মানে যেমন হচ্ছে কি তোমরা দেখলে ফ্লিপের ক্ষেত্রে ইন, ফ্লপের ক্ষেত্রে আউট, কিন্তু হচ্ছে কি তোমার এটার ক্ষেত্রে কি হবে, বাই ডাইরেকশনাল, মানে ইন আউট দুটোই হবে আর কি। ফর এক্সাম্পল দেখো এখানে ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্লিপেজের ক্ষেত্রে আমরা আই আছে মানে ইন, দেখতে পাচ্ছ ভিতরের দিকে ঢুকছে, ওকে। আবার আউটার লিফটেডের দিকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, মানে এই যে আউট মানে হচ্ছে কি ফ্লোপেজ, ঠিক আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা মিক্স টাইপস যেটা হয় সেটা ইন এবং আউট দুটোই হয়, এবং এটা হচ্ছে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট এবং অ্যাপোপ্টোসিসের সময় আমরা দেখতে পাই, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লিপেজ ফ্লোপেজের ক্ষেত্রে এটিপি ডিপেন্ডেন্ট, কিন্তু এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন ডিপেন্ডেন্ট, ওকে। আর যদি ফাংশন দেখো ফ্লিপেজের ক্ষেত্রে মেনটেন্স দ্য অ্যাসিমেট্রি স্ট্রাকচার, মানে ফ্লিপেজটা করে কেন না অ্যাসিমেট্রি স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য। ফ্লোপেজটা হচ্ছে কি তোমার দেখো এই যে এক্সপোর্টস লিপিডস কিংবা কোনো ড্রাগকে যদি বাইরে বার করে দিতে হয় সেলের বাইরে, তখন কিন্তু ফ্লোপেজ কাজ করে। আর যেটা হচ্ছে কি স্ক্রেমলেজ কি করে কাজ করে না, এটা হচ্ছে কি তোমার কোল্যাপস বা অ্যাসিমেট্রি, ঠিক আছে, এটা কাজ করলে অ্যাসিমেট্রিটা মানে কোল্যাপস করে যায়, ঠিক আছে। আর তো এই জন্য হচ্ছে কি আমরা দেখতে পাই। তো এই যে কনসেপ্টটা থেকে না পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, বিশেষ করে ফ্লিপেজ ফ্লোপেজ। ফ্লিপেজের ক্ষেত্রে ইন লিপিড মানে ভিতরের দিকে ঢুকছে, ফ্লোপেজের ক্ষেত্রে আউট লিপিড মানে লিপিডটা বাইরের দিকে বেরোচ্ছে। এবং এটা মনে রাখবে যে তোমার হচ্ছে কি পি টাইপ এটিপিএইচ কাজ করছে, এটা এবিসি তোমার হচ্ছে কি ট্রান্সপোর্টার কাজ করছে, ওকে। মনে থাকবে, মনে থাকবে তো, কি গো মনে থাকবে? চলো, ওকে ওকে, ঠিক আছে, চলো এবার দেখো ভালো করে দেখো। এবার হচ্ছে কি মেমব্রেন ফ্লুইডিটি অ্যান্ড ফেজ ট্রানজিশন, ওকে। এখান থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে সেল মেমব্রেনটা সেটা হচ্ছে কি ফুললি রিজিড হয় না, নট রিজিড। রিজিড মানে কি, মানে শক্ত হয় না। যদি শক্ত হতো তাহলে কিন্তু হচ্ছে কি আমাদের মানে মলিকুলার ট্রান্সপোর্ট বা তোমরা বলতে পারো যে তোমার হচ্ছে কি রিজিড হয়ে গেলে তখন কিন্তু সমস্ত কিন্তু যে সেল সেল ইন্টারাকশন বলতে পারো বা সেলের মধ্যে যে কমিউনিকেশন বলতে পারো সেগুলো কিন্তু স্টপ হয়ে যেত। তো তার জন্য তাহলে একে ফ্লুইডিটি করতে হবে। তো ফ্লুইডিটি মেনটেন রাখার জন্য কোলেস্টেরল থাকে আর কি, ঠিক আছে। তো এবার বলছে দেখো মেমব্রেন ফ্লুইডিটি এবং কিভাবে মেনটেন হচ্ছে। তো তার জন্য বলছে দেখো ফ্লুইডিটি ইজ এসেনশিয়াল ফর প্রোটিন মুভমেন্ট অ্যান্ড সেল সিগন্যালিং, ঠিক আছে। সেল প্রোটিনের মুভমেন্ট করতে হবে একটা সেল থেকে আরেকটা সেলে, তাই তো। আর একটা সিগন্যালিং মানে হচ্ছে কি তোমরা জানো সেলের কমিউনিকেশন দরকার পড়ে। তো এই জন্য কিন্তু একটা সেল মেমব্রেনকে ফ্লুইডিটি প্রপার্টিটাকে ধরে রাখতে হয়। তো এবারে দেখো বলেছে টেম্পারেচার এখানে ফ্লুইডিটিতে কি কাজ করে না, অ্যাবাভ সার্টেন টেম্পারেচার ট্রানজিশন টেম্পারেচার দ্য মেমব্রেন মুভস ফ্রম এ জেল লাইক স্টেট টু এ ফ্লুইড স্টেট, ঠিক আছে। মানে একটা টেম্পারেচারের উপরে আমাদের মেমব্রেন কিন্তু আর সে জেল লাইক স্টেট থেকে ফ্লুইড স্টেটে চলে যেতে পারে। এবারে ভালো করে শোনো, ফ্যাটি অ্যাসিডের টেল কি কাজ করে এখানে। ফ্যাটি অ্যাসিড তোমাদেরকে দেখালাম না যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে। এবারে ভালো করে শোনো, যদি ওই ফ্যাটি অ্যাসিডের সিঙ্কহোলটা যদি ছোট হয়, শর্টার হয়, মানে চেনটা যদি খুব ছোট হয় তাহলে হায়ার ফ্লুইডিটি হয়ে যায়, মানে ফ্লুইডিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। আর যদি আনস্যাচুরেশন মানে যদি হচ্ছে কি তোমার এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকবে তাহলে হায়ার ফ্লুইডিটি আমরা দেখতে পাবো। দেখো এই দুটো কনসেপ্ট না ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি তোমাদেরকে কি বলেছি বলো দেখি, যে আমরা হচ্ছে কি লোডিস ক্যাম্বেল এইগুলো কিন্তু পড়াবো না, আমরা পড়াবো হচ্ছে কি জিস্ট নির্যাস, ঠিক আছে। কারণ আমি জানি তোমাদেরকে তোমরা বই পড়বে না। তো এই জন্য হচ্ছে কি এই কিছু কিছু কনসেপ্ট যেগুলো তোমাদেরকে আমি দেখাবো বা বলবো সেগুলো কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে, ঠিক আছে। কারণ এইগুলো থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে, কনসেপচুয়াল। কারণ তুমি যতই পড়ো না কেন যদি তোমার কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু তুমি পারবে না। তাহলে মনে রাখবে যে ফ্যাটি অ্যাসিডের চেন যদি ছোট হয় তাহলে ফ্লুইডিটিটা বাড়বে। আর যদি স্যাচুরেশন মানে আনস্যাচুরেশন মানে যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি বাড়ে, ডাবল বন্ড যদি বাড়ে কার্বন কার্বনের মধ্যে, তাহলে হচ্ছে কি হায়ার ফ্লুইডিটি মানে ফ্লুইডিটিটা বাড়বে। বুঝতে পেরেছো? মাথায় থাকবে এই দুটো কনসেপ্ট। তাহলে চেন যদি হচ্ছে কি তোমার ছোট হয় ফ্লুইডিটি বাড়বে, চেন যদি বড় হয় ফ্লুইডিটি কমবে। স্যাচুরেশন আনস্যাচুরেশন যদি হচ্ছে কি থাকে তাহলে হায়ার ফ্লুইডিটি হবে, আর যদি হচ্ছে কি তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে তাহলে ফ্লুইডিটি কমবে, ওকে। আনস্যাচুরেটেড
ফ্যাটি অ্যাসিড যদি থাকে তাহলে ফ্লুইডিটি হচ্ছে কি হবে, বাড়বে। আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকলে ফ্লুইডিটিটা কমবে। নেক্সট, এবার দেখো কোলেস্টেরল। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে হচ্ছে কি এই ফ্লুইডিটির জন্য দায়ী হচ্ছে কোলেস্টেরল। এই হাই টেম্পারেচার ইট ইন্টারফেস উইথ দ্য লিপিড মুভমেন্ট ডিক্রিজিং ফ্লুইডিটি। ঠিক আছে, যদি হাই টেম্পারেচার থাকবে এটা লিপিডের সাথে ইন্টারফেয়ার করবে কোলেস্টেরল, যার কারণে ফ্লুইডিটি হচ্ছে কি ডিক্রিজ করে যাবে। লো টেম্পারেচারে ইট প্রিভেন্টস টেলস ফ্রম প্যাকেজিং টু টাইটলি প্রিভেন্টিং ফ্রিজিং। ওকে, চলো এবার আমরা দেখব যে হচ্ছে কি মেমব্রেন প্রোটিন এবং হাইড্রোপ্যাথি প্লটস। তো দেখো আমাদের মেমব্রেনে মানে সেল মেমব্রেনে, ঠিক আছে, দু ধরনের প্রোটিন থাকে, একটা ইন্টিগ্রাল প্রোটিন, একটা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে কি সেল মেমব্রেনের সারফেসে থাকবে, ইন্টিগ্রাল প্রোটিনটা মেমব্রেনের হচ্ছে মাঝখানে থাকবে। ওকে, এবারে দেখো তো এই যে ইন্টিগ্রাল প্রোটিন রয়েছে, তো ইট ইউজুয়ালি পাস থ্রু এ আলফা হেলিক্স। ঠিক আছে, এরা যেহেতু মানে ইন্টিগ্রাল মানে কি দুটো মেমব্রেনের হচ্ছে কি তোমার মাঝখানে থাকবে, তো মাঝখানে থাকা মানে হচ্ছে কি এখানে হচ্ছে কি তোমার আলফা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করছে এবং 20 থেকে 25টা হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে, এবং কিংবা হতে পারে বিটা ব্যারেলের মাধ্যমে, কমনলি ইন দ্য পোরিনস, যেখানে পোরিন থাকবে সেখানে যুক্ত থাকবে। তাহলে ইন্টিগ্রাল প্রোটিন আলফা হেলিক্স বা তোমার হচ্ছে কি বিটা ব্যারেল এর মাধ্যমে এরা কি করে না ইন্টিগ্রাল কন্ডিশনে সেল মেমব্রেনে অবস্থান করে। আচ্ছা, এবারে ভালো করে দেখো যে হাইড্রোপ্যাথি প্লটটা কি না, এ বায়ো ইনফরমেটিক টুল দ্যাট মেজার্স দ্য হাই এনার্জি রিকোয়ার্ড ফর ট্রান্সফার এ সেগমেন্ট অফ দ্য পলিপেপটাইড ফ্রম এ নন পোলার সলভেন্ট টু ওয়াটার। ওকে, তো এখানে যদি আমরা পজিটিভ ভ্যালু পাই তাহলে ইন্ডিকেটস দ্য হাইড্রোফোবিক রিজিয়ন। ওকে, আর যদি নেগেটিভ ভ্যালু পাই তাহলে হচ্ছে হাইড্রোফিলিক হয়ে যাবে তখন। এই জন্য বলছে এ পিক অ্যাবাভ এ স্পেসিফিক থ্রেশহোল্ড ইউজুয়ালি ইন্ডিকেটস দ্য ট্রান্সমেমব্রেন ডোমেন। ওকে, এইটাকে আমরা কি বলছি হাইড্রোপ্যাথি প্লট আমরা বলতে পারি। চলো এবার হচ্ছে কি ভালো করে শোনো, আমাদের যে মেমব্রেনের মধ্যে কি হয় না ট্রান্সপোর্ট হয়। এই ট্রান্সপোর্টটা হচ্ছে কি বিভিন্নভাবে হয়। একটা দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ফেসিলেটেড ডিফিউশন হয়। ফেসিলেটেড ডিফিউশনটাকে আমরা পেসিভ বলছি। কেন বলছি না, নট রিকোয়ার্ড এটিপি, এটা তোমরা সবাই জানো তাই তো। ফেসিলেটেড ডিফিউশনে হচ্ছে কি আমাদের এটিপি লাগে না, তো এই জন্য আমরা পেসিভ বলছি। এবারে ভালো করে শোনো, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি। এই যে ডাজ নট রিকোয়ার্ড এনার্জি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা আয়ন চ্যানেল, একটা হচ্ছে কি তোমার ট্রান্সপোর্টার বা পারমিয়েজেস। আয়ন চ্যানেলের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে এখানে সিলেক্টিভ হয়, সাইজ থাকবে, তার চার্জ থাকতে হবে, বা গেটেড যদি হয় সেটা ভোল্টেজ গেটেড হতে পারে, লাইগেন্ড থাকতে পারে, বা মেকানিক্যালি গেটেড হতে পারে। আর যদি পারমিয়েজেস বা ট্রান্সপোর্টার থাকে তাহলে ব্লাইন্ড সাবস্ট্রেন্ট বা কনফরমেশনাল চেঞ্জ হতে পারে, তাই না, যেমন গ্লুড ট্রান্সপোর্টার, এই জিনিসগুলো কাজ করে। এবারে আমাদের এত কিছু মাথায় না রেখে আমরা এই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দিকে মাথায় ঘামাবো। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে বুঝতে পেরেছি যে এখানে এটিপি লাগবে, তো এটাকে আমরা দেখো 4টি ভাগে ভাগ করছি। কি কি? একটা পি টাইপ এটিপিএইচ, এটা ভি টাইপ, এটা এফ টাইপ, এটা এবিসি ট্রান্সপোর্টার। অলরেডি আমরা পি টাইপ আর এবিসি সম্বন্ধে আগে দেখলাম, তাই না? কোথায় বলো দেখি? এই যে একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে তোমার হচ্ছে কি যেখানে হচ্ছে কি ফ্লিপেজ ফ্লোপেজ আমরা পড়লাম, তাই না? তো যাই হোক, তো এবারে এই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টার থেকে কিন্তু প্রতিবারে নেট কিংবা সেট কিংবা গেটে 3 জায়গায় পরীক্ষায় প্রশ্ন পড়ে। তো এই জন্য আমি এই জায়গাটাকে তোমাদেরকে ধরে ধরে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা ভিভিআইও, ঠিক আছে, ভালো করে শুনবে। তো যদি আমরা পি টাইপ এটিপিএইচ এর কথা বলি, তাই না, তো এটা হচ্ছে কি তোমরা মাথায় রাখবে যে ফসফোরাইলেটেড ডিউরিং ট্রান্সপোর্ট, মানে যখন ট্রান্সপোর্ট হবে পি মানে হচ্ছে কি P4 হচ্ছে কি ফসফোরাইলেটেড, মাথায় রাখবে P4 হচ্ছে কি ফসফোরাইলেটেড। এবং এটা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি Na+K+ এটিপিএইচ, Ca2+ এটিপিএইচ, এটা উদাহরণ। ভি টাইপ মানে ভি এর কথা বলতে কি দেখো ভেকুলার টাইপ, ঠিক আছে, ভি মানে হচ্ছে ভেকুলার টাইপ। তো এখানে দেখো বলছে যে আমরা যদি দেখি তো পাম্প H+ ইন্টু লাইসোজোমস ভেকুয়ালস টু অ্যাসিডিফাই দেম, তাহলে আমরা লাইসোজোমের মধ্যে ভেকুয়ালের মধ্যে যে ট্রান্সপোর্টার সিস্টেম দেখতে পাই সেটা হচ্ছে কি তোমার ভি টাইপ এটিপিএস। আচ্ছা, এফ টাইপ, এফ মানে হচ্ছে দেখো বলছে যে ওয়ার্ক ইন দ্য রিভার্স টু সিনথেসাইজ এটিপি, ঠিক আছে, যখন এটিপি তৈরি হয় আর কি, দ্য এটিপি সিনথেস ইন দ্য মাইটোকন্ড্রিয়া, তখন হচ্ছে কি এফ টাইপ হচ্ছে কি আমরা দেখতে পাবো মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর এবিসি ট্রান্সপোর্টার যেটা, সেটা হচ্ছে কি দেখো এটিপি বাইন্ডিং ক্যাসকেড। এখানে হচ্ছে কি তোমার স্মল মলিকুলস লাইক আয়ন, লিপিড, ড্রাগ, এই সমস্ত ক্ষেত্রে আমরা এবিসি ট্রান্সপোর্টার দেখতে পাই। তাও এখানে দেখো একটা তোমাদেরকে
আলাদা করে একটা তোমার টেবিল করে দেওয়া হয়েছে। এই টেবিলে দেখো পি টাইপ যেটা, সেটা তো অলরেডি বলে দেওয়া হয়েছে যে ফসফোরাইলেশন, ভি মানে হচ্ছে ভেকুলার টাইপ, আর তোমার হচ্ছে কি এফ টাইপ মানে হচ্ছে এনার্জি কাপলিং ফ্যাক্টর, আর এবিসি তো তোমাদেরকে বলা হলো যে এটিপি বাইন্ডিং ক্যাসকেড। তো এক্সাম্পলগুলো মনে রাখবে, প্লাস হচ্ছে কি দেখো লোকেশন মানে কোন জায়গাটা অবস্থান করে। তো পি টাইপ দেখুন প্লাজমা মেমব্রেন, সার্কোপ্লাজম রেটিকুলাম। ভি টাইপ হচ্ছে প্লাজমা মেমব্রেন। এফ টাইপটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, কারণ তোমাদের দেখালাম এফ এর ক্ষেত্রে এটিপি সিনথেসিস করছে, আর এবিসির ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনে আমরা দেখতে পাবো। ওকে, তো এই জায়গাটা না একটু ভালো করে তোমরা পড়বে যে কোথায় থাকছে এবং সে হচ্ছে কি তোমার এক্সাম্পলটা কি। ঠিক আছে, এই দুটো জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এবারে যখন আমরা অ্যাক্টিভ ট্রান্সফার পড়ছি মানে আমাদেরকে মানে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সফার পড়া মানে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা বলবো। তো এটা পার্থক্যটা কি না, এটা হচ্ছে কোর ট্রান্সপোর্ট। কোর ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা যদি পড়ি তাহলে সিম্পোর্ট এন্টিপোর্ট পড়তে হবে। সিম্পোর্ট মানে তোমরা দেখতে পাচ্ছ যে একই ডাইরেকশনে দুটো মলিকুলসই ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছি, সিম্পোর্ট। আর এন্টি মানে বিপরীত, একটা মলিকুল যদি ঢুকছে ভিতরে, একটা মলিকুল হচ্ছে বাইরের দিকে যাচ্ছে। তো এই জন্য বলছে বোথ মলিকুলস মুভ ইন দ্য সেম ডাইরেকশন ইজ নন এজ দ্য সিম্পোর্ট, আর বোথ মলিকুলস অফ ইন অপোজিট ডাইরেকশন, ঠিক আছে, যদি মুভ করে তখন তাকে আমরা বলছি অ্যান্টিপোর্ট। তো এই সিম্পোর্টের যদি উদাহরণ দেখো তাহলে এসজিএলটি সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, আর যদি অ্যান্টিপোর্ট দেখো তাহলে তোমরা বলবে যে Na+H+ এক্সচেঞ্জার। চলো, খুব বেশি চাপ হয়ে যাচ্ছে কি, খুব বেশি চাপ হয়ে যাচ্ছে না তো? মাত্র 3টে পেজ আমরা পড়লাম। ঠিক আছে, মাত্র 3টে পেজ পড়েছি, কারণ সত্যি কথা বলতে কি সবচেয়ে আমরা মানে সিলেবাসের সবচেয়ে হচ্ছে কি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা শুরু করেছি সেল বায়োলজি। এখান থেকে কিন্তু কোশ্চেন 3 থেকে 4টা থাকে। ঠিক আছে, আমি তোমাদেরকে পিওয়াইকিউ করাবো আজকে যেহেতু শুরু হলো। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু পিওয়াইকিউ করাবো, মানে বিশেষ করে ধরো 2025-এ যেটা এসেছিল, 2026 মানে 24-এ এসেছিল, প্রত্যেক সালেরটা আমি করাবো কিন্তু। ঠিক আছে, করাবো। তো ওতে হচ্ছে কি এই যে 3টে পেজ আমরা পড়লাম, তোমরা বুঝতে পারছো তো? একটু তোমাদেরকে রেসপন্স দিতে হবে, করতে হবে আর কি, যে বুঝতে পারছো কিনা। এবং আমি তোমাদেরকে বলছি যে খুব বেশি জিনিস আমরা তোমাদের জন্য রাখিনি, যে যেগুলো হচ্ছে কি তোমার বেশি করে পড়তে হবে, যেগুলো কি কনসেপ্ট, যেগুলো পড়লে তোমার পরীক্ষায় আসবে, সেরকম করেই রাখা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে ওকে, বুঝতে পারলেই হলো। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা পরে জিনিসে শুরু করি। চলো। আচ্ছা, কতটা বুঝতে পারলে একটা কোশ্চেন ধরি দাঁড়াও। প্রথম দিন তো, কারণ হচ্ছে কি তোমাদের আহ, আস্তে আস্তে করে পড়াতে হবে। চলো, এটা কি হবে বলো দেখি। ফার্স্ট বলেছি দেখো, কোশ্চেন একটা করাচ্ছি তোমাদেরকে। এ রিসার্চার ইজ স্টাডিং এ হেলদি ইউক্যারিওটিক সেল মেমব্রেন। একজন হচ্ছে কি রিসার্চার, সে কি করেছে না, একটা ইউক্যারিওটিক সেলকে নিয়ে তার সেল মেমব্রেনের উপর কাজ করছে। দে ফাইন্ড দ্যাট ফসফোটাইডিল সেরিন ইজ এক্সক্লুসিভলি লোকেটেড ইন দ্য ইনার লিভলেট। ঠিক আছে, ফসফোটাইডিল সেরিন তিনি দেখলেন যে সেটা ইনার লিভলেটে রয়েছে। ইফ দ্য সেল বিগিনস টু আন্ডারগো অ্যাপোপ্টোসিস, which of the following is most likely molecular event to occur? আচ্ছা, যদিও অ্যাপোপ্টোসিসটা হয়নি, পড়ানো হবে, তাও হচ্ছে কি তোমরা বলতে পারো যদি ওই সেলের হচ্ছে কি অ্যাপোপ্টোসিস শুরু হয়ে যায়, তাহলে কোন মলিকুলার ইভেন্টটা হচ্ছে কি আমরা সেখানে দেখতে পাবো। ঠিক আছে, এবং তোমরা দেখতে পেলে যে সেল মেমব্রেনের ইনার সাইডে ফসফোটাইডিল সেরিন আমরা লক্ষ্য করলাম। কৌশিক বলছে সি, বাকিরা কি বলছে বলো? Lipase is activated to move phosphatidylserine from outer leaflet to the inner leaflet. আচ্ছা, তারপর হচ্ছে কি স্ক্র্যামলেজ ইজ অ্যাক্টিভেটেড টু রাইজিং ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যান্ড তোমার হচ্ছে কি র্যান্ডামলি ফসফোটাইলসেরিন ডিস্ট্রিবিউশন। লোপেজ ইউজেস এটিপি টু কিপ ফসফোটাইলসেরিন স্ট্রিক্টলি ইন দ্য ইনার লিভলেট টু অ্যাভয়েড ইমিউন ডিটেকশন। অপশান ডি বলেছে যে দ্য মেমব্রেন পোটেন্সিয়াল কজেস ফসফোটাইলসেরিন টু মুভ ভায়া সিম্পল পেসিভ ডিফিউশন থ্রু দ্য হাইড্রোফোবিক কোর। আচ্ছা, একটু তোমাদেরকে আমি সময় দিচ্ছি, কারণ প্রথম তো একটু সময় দেওয়াটা উচিত আর কি। ঠিক আছে, তাড়াহুড়া না করে একটু তোমরা বুঝেও বলো দেখি কি হবে। যার যেটা মনে হচ্ছে বলো না, কোনো অসুবিধা নেই। যার যে অ্যান্সারটা মনে হচ্ছে সে কিন্তু বলবে। আমি দেখতে পাচ্ছি কৌশিক বলছে সি, রিয়া বলছে বি, ঋতুপর্ণা এবং দেবাদ্রিতা বলছে ডি। ঠিক আছে, আচ্ছা, শিল্পা বলছে হচ্ছে কি ডি। আর কেউ? আরও আছে, আরও যারা যারা আছো বলো। কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোশ্চেন যেটা বলেছে সবাই তোমরা বুঝতে পেরেছো।
আচ্ছা, দেবাদিতা, শিল্পা, ঋতুপর্ণা লাস্টের দিকে সবাই ডি বলছে। আচ্ছা, তাহলে বি সি ডি, এ কেউ বলছে না, তাই তো? তো দেখো ভালো করেছো, এখানে তোমরা লক্ষ্য করো দেখি, এটা হচ্ছে কি তোমার, যেহেতু আমরা যদি লক্ষ্য করি যে একদম, যদি আমরা কোশ্চেনটাকে লক্ষ্য করি যে বাইরে মানে ভেতরের মেমব্রেনে ফসফোরাইল সেরিন রয়েছে, তাই না? তো এই জন্য আমরা একটা হেলদি সেলের যদি আমরা পি টাইপ যদি দেখি ট্রান্সপোর্টার, মানে পি টাইপ হচ্ছে কি এটিপিএস, তাহলে সে কি করবে? ফ্লিপেজ করবে। ফ্লিপেজ মানে আমরা কি বলেছিলাম? ফ্লিপেজ মানে হচ্ছে কি, আইইউ আছে মানে হচ্ছে কি ইনারের দিকে কি করবে? ভেতরের দিকে কি তৈরি করবে? লিপিডটাকে পাঠাবে। ভেতরের দিকে যদি পাঠায়, সে কেন কেন করতে চাইবে? কারণ অ্যাসিমেট্রিক স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য। ডিউরিং হচ্ছে কি অ্যাপোপ্টোসিস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, স্কেমলেস ওই সিস্টেমটা কাজ করে যাবে, তাই না? কেন বলো দেখি না, তার কারণ হচ্ছে কি, তখন ক্যালসিয়াম অ্যাক্টিভেটেড চ্যানেল কাজ করবে, তাই না? যার কারণে আমরা দেখতে পাবো র্যান্ডামলি লিপিড কি করবে? এক্সপোর্টিং ফসফোরাইল সেরিন অন দা আউটার লিপ লেট, তাই না? কারণ হচ্ছে কি ইট মি সিগন্যাল দেবে ম্যাক্রোফাজকে। ম্যাক্রোফাজকে কি দিবে? ইট মি সিগন্যাল দেবে। ম্যাক্রোফাজকে কি দেবে? ইট মি সিগন্যালটা দেবে। ফলে কি হবে? তাহলে আমরা দেখতে পাবো যে তখন না, ডি কি করে হবে? তখন হবে যে তোমার হচ্ছে কি অপশন বি এরটা, অপশন বি এরটা, অর্থাৎ তখন কি হবে না, আমরা দেখতে পাবো যে তোমার হচ্ছে কি রাইজিং ইন্টারসেলুলার ক্যালসিয়াম র্যান্ডামলি হচ্ছে কি তোমার ফসফোরাইল ডিস্ট্রিবিউশনস, অর্থাৎ তখন হচ্ছে কি হবে? ইডমি সিগন্যাল হবে এবং আউটার লিপলেটের দিকে হচ্ছে কি ফসফোরাইল সেলিন চলে যাবে, এবং সেই ইডমি সিগন্যালটা কাকে দিবে না, ম্যাক্রোফাজকে দেবে। বুঝতে পেরেছো? ম্যাক্রোফাজকে তখন দেবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি পরেরটায় যাই আমরা, পরেরটায় যাই। আচ্ছা, বি এখানে বলে দেখো, বি উত্তরটাই বলেছে। আচ্ছা, এবারে বলেছে দেখো কোশ্চেন নাম্বার 2, এখানে বলেছে যে, আচ্ছা এটা মনে হয় তোমাদেরকে পড়াতে হবে, এটা না পড়ালে তোমরা পারবে না, আমি এটা স্কিপ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা বলতে পারবে তোমরা, কোশ্চেন নাম্বার 3টা বলতে পারবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3টা বললে কি হবে? বলেছে দ্য ট্রানজিশন টেম্পারেচার অফ দ্য বায়োলজিক্যাল মেমব্রেন ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ ইটস ফ্যাটি অ্যাসিড চেন, ওকে? which of the following lipid composition would result in the lowest TM মানে তোমার TM highest fluidity to low temperatures? কি হবে বলো? এটা কি হবে বলো? এটা কিন্তু আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম, টেম্পারেচারের উপর ভিত্তি করে বায়োলজিক্যাল মেমব্রেনের কি পরিস্থিতি হয়, বলো এটা কি হবে? বলো কি হবে বলো সবাই। আচ্ছা, আমি টাইম দিলাম বলতে, তাও তোমরা কিন্তু বলতে পারলে না। ভালো করে দেখো, এটা হচ্ছে কি তোমার, এটা তোমার হচ্ছে কি অপশন ডি হবে, ঠিক আছে? এটা ডি হবে, কেন হবে? এটা ডি হবে, কেন হবে যে বলে দিচ্ছি, দেখো ভালো করে দেখো। এখানে যেটা বলেছে যে শর্ট চেন যদি হয়, তাহলে সেখানে আমরা যদি কি দেখতে পাবো? ভ্যান্ডারওয়াল ইন্টারাকশন কাজ করবে, আনস্যাচুরেশন হচ্ছে কি তোমার ক্রিয়েট হবে, তাই না? আনস্যাচুরেশন যদি ক্রিয়েট হয়, তাহলে হচ্ছে কি তোমার টাইট প্যাকেজিংটাকে প্রিভেন্ট করবে। তো সেই জন্য আমরা যদি দেখি যে লোয়ার ফ্রিজিং টেম্পারেচার যদি থাকে, তাহলে সেখানে মেমব্রেনের মধ্যে আমরা শর্ট চেন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, তাই না? এখানে কোশ্চেন তো তাই বলেছে, তাই না? তাহলে হুইচ অফ দ্য ফলোইং লিপিড কম্পোজিশন রেজাল্ট ইন দ্য লোয়েস্ট টিএম, তাহলে শর্ট চেন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকতে হবে, তাই না? চলো, এটা কিন্তু অপশন ডি এরটা হবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি, দাঁড়াও, যেটা পড়ানো হলো তার উপরে আছে কিনা দেখি। না, এটা তোমরা পারবে না, কেডিএল সিস্টেমটা পড়াতে হবে। কোশ্চেন নাম্বার 5টাও পারবে না। যাই হোক, তাহলে এখানে দুটো আপাতত করালাম, বাকিটা আমি পড়াই, তারপরে হচ্ছে কি আলোচনা হবে, ঠিক আছে? মানে দুটো পড়ানোর মধ্যে ছিল আর কি। চলো নেক্সট। এবার আমরা পড়বো কোনটা?
এই যে লিপিড রেপ্ট, ওকে, এটা আমরা পড়ব। লিপিড রেপ্ট নাম শুনেছো আগে? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি একটা কাজ করে নিই। আচ্ছা কৌশিক বলছে যে হাইড্রোফোবিক ফ্লোরটা একটু বলুন। ঠিক আছে, বলে দিচ্ছি। দেখো বলে দিচ্ছি, দেখো হাইড্রোফোবিক, এই দেখো হাইড্রোফোবিক নয় বাবা, ওটা ছিল হচ্ছে কি তোমার হাইড্রোপ্যাথি প্লট। দেখো এটা হচ্ছে কি, দেখো আমরা বেসিক্যালি এটা একটা প্লট আমরা ডিজাইন করি যখন কোন একটা বায়ো ইনফরমেটিক্স, এটা একটা টুল আর কি। তো এটাতে আমরা মেজার দ্য ফ্রি এনার্জি রিকোয়ার্ড টু ট্রান্সফার এ সেগমেন্ট অফ পলিপেপটাইড চেন ফ্রম এ নন পোলার সলভেন্ট টু ওয়াটার। ঠিক আছে, যদি কোনো একটা মানে এটা এই যে হাইড্রোপ্যাথি প্লটটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ বায়ো ইনফরমেটিক্স টুল। এটা আমরা মেজার করি কিসে, দ্য ফ্রি এনার্জি রিকোয়ার্ড, মানে কতটা এনার্জি রিকোয়ার্ড করছে কখন না যখন ট্রান্সফার করছি আমরা কোনো একটা সেগমেন্টকে, হ্যাঁ সেগমেন্ট অফ দ্য পলিপেপটাইড ফ্রম এ নন পোলার সলভেন্ট টু ওয়াটার। নন পোলার সলভেন্ট থেকে যদি আমরা ওয়াটারে ট্রান্সফার করি কোনো একটা পলিপেপটাইড সেগমেন্টকে, তাহলে তার জন্য যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড করে সেটাকে মেজার করার জন্য যে আমরা বায়ো ইনফরমেটিক্স টুলস ব্যবহার করি সেটাকে আমরা কি বলছি, হাইড্রোপ্যাথি প্লটস। তো এটা দেখা গেছে, এই প্লটটাকে অ্যানালাইসিস করে দেখা গেছে যে যদি এই প্লটের যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে সে ইন্ডিকেট কি করে না হাইড্রোফোবিক রিজিয়ান ওই তোমার হচ্ছে কি জায়গাটায় রয়েছে, ওই সেগমেন্টটার মধ্যে হাইড্রোফোবিক রিজিয়ান রয়েছে। তাহলে যদি নেগেটিভ ভ্যালু দেয় তাহলে আমরা কি দেখতে পাবো, হাইড্রোফিলিক দেখতে পাবো। আর কি দেখতে পাবো, বলছে এ পিক এভাবে স্পেসিফিক থ্রেশহোল্ড, যদি ওই স্পেসিফিক থ্রেশহোল্ডে যদি অ্যাভাব হয়ে যায় তাহলে সেটা কি ইন্ডিকেট করছে না ট্রান্সমেমব্রেন ডোমেইন, মানে ওই যে সেগমেন্ট যেটা আমরা নিয়েছি সেই সেগমেন্টটা হচ্ছে কি ট্রান্সমেমব্রেন ডোমেইন তার মধ্যে রয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে কি আমরা মেজার করতে পারি যে বায়ো ইনফরমেটিক্স টুল, তার নাম হচ্ছে কি তোমার হাইড্রোপ্যাথি প্লট। ক্লিয়ার, বুঝতে পারলে কৌশিক? এবারে ওকে ওকে গুড। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা দেখবো কি, এবার আমরা দেখবো লিপিড রেপ্ট। দেখো লিপিড রেপ্ট হচ্ছে, দেখো দেয়ার আর স্পেশালাইজ ডিটারজেন্ট ইনসলিবল মাইক্রোডোমেইন এনরিচ ইন দ্য কোলেস্টেরল থাকছে, স্পিঙ্গোলিপিড থাকছে এবং জিপিআই এনকোর প্রোটিন থাকছে। ঠিক আছে, তো এই তিনটে মিলিয়ে একটা তোমার হচ্ছে কি যে তোমার হচ্ছে কি একটা স্ট্রাকচার তৈরি হয়, সেটাকে আমরা কি বলছি না লিপিড রেপ্ট বলছি। এবার এটার ফাংশন কি দেখো, প্ল্যাটফর্মস হোয়ার সিগন্যালিং মলিকুলস আর কনসেন্ট্রেট টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ সিগন্যাল ট্রানডাকশন। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা এই লিপিড রেপ্টার কি করি না সিগন্যাল ট্রানডাকশনের এফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করার জন্য আমরা কিন্তু ব্যবহার করি। আচ্ছা এবার এনপিসি তোমরা নাম শুনেছো, এনপিসি মানে হচ্ছে নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। আর একটা রয়েছে তোমরা জানো, যেটা আমরা পোলেন স্টাডির ক্ষেত্রে ব্যবহার করি, যে নাম্বার পজিশন ক্যারেক্টার, কিন্তু এখানে এনপিসি বলতে আমরা নিউক্লিয়ার পোর কমপ্লেক্সকে নিয়ে আলোচনা করব। তো দেখো এনপিসির ক্ষেত্রে ভালো করে শুনবে যে এনপিসি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রোটিন কমপ্লেক্স ইন ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এনপিসি কমপ্লেক্সটাকে বলা হচ্ছে যে লার্জেস্ট প্রোটিন কমপ্লেক্স। ঠিক আছে, যত ইউক্যারিওটিক সেল রয়েছে তার মধ্যে। তো এটা অ্যাপ্রক্সিমেটলি 30 ডিফারেন্ট প্রোটিন থাকছে, কল্ড হচ্ছে কি তোমার নিউক্লিওপোরিনস। ঠিক আছে, এর মধ্যে কি থাকছে না 30টা হচ্ছে কি তোমার প্রোটিন থাকছে। এবারে স্ট্রাকচারটা কেমন হয় না, এই এনপিসি যদি স্ট্রাকচারটা আমরা দেখি, এটা অক্টাগোনাল সিমেট্রি স্ট্রাকচার হয়, উইথ এ সেন্ট্রাল চ্যানেল থাকবে এবং সাইটোপ্লাজমিক ফিলামেন্ট থাকবে, সেই সাথে হচ্ছে কি নিউক্লিয়ার বাস্কেট অন দ্য নিউক্লিওপ্লাজমিক সাইডের দিকে। হ্যাঁ, নিউক্লিওপ্লাজমিক সাইড মানে তোমরা বুঝতে পেরেছো, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি নিউক্লিয়ার মেমব্রেন হয়, এখানে যদি পোর থাকে তাহলে এই নিউক্লিয়ার হচ্ছে কি তোমার প্লাজমা মানে ভেতরের দিকে,
ঠিক আছে, এই ভেতরের দিকে নিউক্লিয়ার বাস্কেট হচ্ছে কি অবস্থান করছে। এবার ডিফিউশন ব্যারিয়ার বলছে স্মল মলিকুলস ডিফিউজ ফ্রিলি, মানে এই এনপিসির মধ্য দিয়ে নিউক্লিয়ার পোর কমপ্লেক্সের মধ্যে যারা স্মল মলিকুল অর্থাৎ 40 কিলো ডাল্টনের যদি কম হয় কারোর যদি মলিকুলার ওয়েট, তাহলে সে ইজিলি বা ফ্রিলি সে কিন্তু ট্রান্সপোর্ট করতে পারে। এবারে বাট লার্জার যদি মলিকুল প্রোটিন হয় তাহলে তার ক্ষেত্রে কি লাগবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মিডিয়েটেড বাই দ্য ক্যারিওফেরিনস, ঠিক আছে। তো সেটা ইম্পোর্টিনস এবং হচ্ছে এক্সপোর্টিনস, মানে ভেতরে বাইরে বেরোনোর জন্য দুটো আলাদা আলাদা টাইপস লাগে, তখন লাগবে। তাহলে 40 কিলো ডাল্টনের মধ্যে হলে কম হলে সে কিন্তু ইজিলি এই এনপিসি দিয়ে যেতে পারে। এবারে দেখো ভালো করে শুনবে, তাহলে এই যে তোমার ফিনাইল অ্যালানিন গ্লাইসিন নিউক্লিওপোরিনস, এটা বলছে যে দিস কন্টেইনস দ্য ফিনাইল অ্যালানিন গ্লাইসিন রিপিটস দ্যাট ফর্ম এ হাইড্রোফোবিক সিপ ওর হাইড্রোজেল, যেটা কি করছে দেখো, অ্যালাউইং অনলি স্পেসিফিক ট্রান্সপোর্টার কার্গো কমপ্লেক্স টু পাস, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদেরকে বলে রাখি যে এটা ওয়ান টাইপ অফ কেরিও হচ্ছে কি তোমার ফেরিনস, এটা নাম হচ্ছে কি আমরা বলছি কি না ফিনাইল অ্যালানিন গ্লাইসিন নিউক্লিওপোরিনস, এটা ওয়ান টাইপ অফ হচ্ছে কি ট্রান্সপোর্টার বলতে পারো। এ কি করে তোমরা দেখতে পাচ্ছ স্পেসিফিক ট্রান্সপোর্টার কার্গো কমপ্লেক্সকে এই এনপিসি দিয়ে পাস করতে বা মুভ করতে সাহায্য করে, ঠিক আছে। তার জন্য হচ্ছে এফজি নিউক্লিওপোরিনস অবস্থান করে। এবারে ভালো করে দেখো, এবার হচ্ছে কি আমরা যদি দেখি যে এই নিউক্লিয় সাইটোপ্লাজমিক ট্রান্সপোর্টটা কিভাবে সম্পন্ন হয়। হ্যাঁ, নিউক্লিয় সাইটোপ্লাজমিক ট্রান্সপোর্টটার জন্য এখানে আমরা দেখতে পাই যে এখানে একটা চক্র চলে বা সাইকেল চলে, যার নাম কি রেন জিটিপি সাইকেল। তো এর জন্য বলছে দেখো যে ট্রান্সপোর্ট ইজ পাওয়ার্ড বাই দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ রেন জিটিপিএইচ বাট নট ডাইরেক্টলি এটিপি হাইড্রোলাইসিস এট দ্য পোর, ঠিক আছে। অর্থাৎ এখানে ডাইরেক্টলি এটিপি হাইড্রোলাইসিস হয় না, এর ক্ষেত্রে রেন জিটিপিএইচ গ্রেডিয়েন্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ভাবে কাজ করে, পাওয়ার জেনারেট করে। তো এখানে দেখো দুটো টাইপস রয়েছে, একটা রয়েছে রেন জিএপি আর রেন জিইএফ। তো যেটা রেন জিএপি এখানে হচ্ছে জিটিপিএইচ অ্যাক্টিভেটেড প্রোটিন, এটা আমাদের সাইটোপ্লাজমে থাকে। এ কি করছে দেখো, ট্রিগার করছে রেন টু হাইড্রোলাইজ জিটিপি টু জিটিপি, দেন হচ্ছে কি তোমার রেন জিটিপি ইজ হাই ইন দ্য সাইটোপ্লাজম, তখন হচ্ছে কি তোমার সাইটোপ্লাজম থেকে তোমার কি হচ্ছে না তোমার ওই এনপিসি দিয়ে তোমার হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে প্রবেশ করছে। ঠিক একইভাবে যদি রেন জিএফ যদি আমরা দেখি, এটা বলছে কি গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর, এটা থাকছে কোথায় না নিউক্লিয়াসে, ঠিক আছে। তাহলে মনে রাখবে রেন জিএপি এটা থাকছে যে সাইটোপ্লাজমে, আর যেটা হচ্ছে কি রেন জিএএফ এটা থাকছে নিউক্লিয়াসে। তো এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি নিউক্লিয়াসে থাকলেও এটা ক্রোমাটিনের সাথে বাইন্ড করে থাকে, ঠিক আছে। এবং এটা কি করছে দেখো না, ইট সবস জিডিপি টু হচ্ছে জিটিপি, দেন হচ্ছে কি তোমার রেন জিটিপি ইজ হাই ইন দ্য নিউক্লিয়াস, ওকে। তাহলে একটা হচ্ছে কি তোমার সাইটোপ্লাজমে কাজ করছে, একটা হচ্ছে নিউক্লিয়াসে কাজ করছে, এইভাবে নিউক্লিয় সাইটোপ্লাজমিক ট্রান্সপোর্টার মেকানিজমসটাকে মেনটেন করছে। আচ্ছা, এবার মেকানিজমসের জন্য দেখো তাহলে ইম্পোর্ট আর হচ্ছে এক্সপোর্টটা কিভাবে হয়, এই দুটো জিনিস বুঝে নাও। ইম্পোর্ট এক্সপোর্ট হওয়ার জন্য দেখো একটা বলেছে যে তোমার ইম্পোর্টিন হচ্ছে কি যারা ইম্পোর্ট করতে সাহায্য করছে, বাইন্ডস টু দা এই যে এনএলএস মানে হচ্ছে কি লাইসিন আর্জিনিন রিচ কমপ্লেক্স অফ এ কার্গো অফ দ্য সাইটোপ্লাজম, ঠিক আছে। সাইটোপ্লাজমে হচ্ছে কি তোমার বাইন্ড করছে, ইট মুভস থ্রু দ্য এনপিসি মানে নিউক্লিয়ার পোর কমপ্লেক্সে মুভ করছে ইনসাইড দ্য নিউক্লিয়াস, মানে যেহেতু হচ্ছে কি তোমার এই যে ইম্পোর্টার মানে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করবে, ইনসাইড দ্য নিউক্লিয়াসের ভিতরে যাচ্ছে। আবার এক্সপোর্টারের সময় কি হয়েছে দেখো, এক্সপোর্টিন বাইন্ডস টু দ্য রেন জিটিপি, কারণ যে রেন জিটিপিটা কোথায় রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, আর যে কি করছে তার সাথে বাইন্ড করছে ওই তোমার হচ্ছে কি স্পেসিফিক মলিকুলের সাথে। তখন কি হচ্ছে দেখো, যেই বাইন্ড করলো তখন এই এক্সপোর্টিন কি করছে তাকে এক্সিট করে দিচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের দিকে বার করে দিচ্ছে, ওকে, রিলিজ করে দিচ্ছে কার্গোটাকে, ওকে। এইভাবে কি হয় না আমাদের নিউক্লিয় সাইটোপ্লাজমিক ট্রান্সপোর্ট কাজ করে, অর্থাৎ এক্সপোর্ট এবং ইম্পোর্ট আমরা দেখতে পাই। চলো এবার হচ্ছে কি ক্রোমাটিন অর্গানাইজেশন। তো তোমরা সবাই জানো যে আমাদের নিউক্লিয়াসের 4টি উপাদান, ঠিক আছে। একটা হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় রেটিকুলাম এবং নিউক্লিওলাস। এবারে এই যে নিউক্লিয় রেটিকুলাম রয়েছে না, তো সেটা তোমরা জানো যখন সেল ডিভিশনে যায়, ডিভিশনের সময় ক্রোমাটিন
ফাইবার ফরমেশন করে। তো সেই ক্রোমাটিন অর্গানাইজেশনটা কিভাবে হচ্ছে সেটা এখন আমরা পড়বো। ভালো করে শোনো, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমাটিন ইজ নট র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড, ইট অকার স্পেসিফিক ক্রোমোজোম তোমার হচ্ছে টেরিটরিজ। এবারে এটা দু প্রকারের হয় ক্রোমাটিন, একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হেটারোক্রোমাটিন। তো আমরা সবাই জানি যে ইউক্রোমাটিন যেটা হয় লুজলি প্যাকড থাকে এবং ব্রিডস্টোন স্ট্রিং লাইক স্ট্রাকচার তৈরি করে এবং হাই লেভেল অফ হিস্টোন এস্টিলেশন আমরা এর মধ্যে দেখতে পাই, যার কারণে হচ্ছে কি দেখো এখানে এই রিজিয়নটা কি হয় ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ জিন এর মধ্যে হচ্ছে কি অবস্থান করে। ঠিক আছে, তো এই জন্য আমরা সবসময় বলি না যে ইউক্রোমাটিন মানে হচ্ছে কি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ জিনটাকে আমরা ইউক্রোমাটিন বলি। অন্যদিকে যদি আমরা হেটারোক্রোমাটিন কথা বলি তাহলে এটা কি হয় না, এটা হচ্ছে কি তোমরা জানো যে ডেন্সলি, এটা লুজলি প্যাকড ছিল, এটা ডেন্সলি প্যাকড থাকবে এবং তোমার হচ্ছে নিউক্লিয়ার লেমিনার সাথে হচ্ছে কি অ্যাসোসিয়েট থাকে এবং হাই লেভেল হচ্ছে হিস্টোন মডিফিকেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো কোথায় না হেটারোক্রোমাটিনে। এবং যেহেতু হচ্ছে কি তোমার মানে টাইটলি প্যাকড থাকছে, ডেন্সলি প্যাকড থাকছে, কিন্তু হিস্টোন মিথিলেশনটা হাই থাকছে, যার কারণে এখানে হচ্ছে কি তোমার কি হয় না এখানে হচ্ছে কি ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ থাকে আর কি। তো এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয় এই হেটারোক্রোমাটিনকে, একটা হচ্ছে কি কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, একটা হচ্ছে কি ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। তো যেটা কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন এটা পার্মানেন্টলি সাইলেন্ট থাকে, ঠিক আছে, যেটা তোমাদেরকে বললাম যে নন ফাংশনাল জিন থাকে বলে। এটা আমরা মূলত হচ্ছে কি তোমরা মনে রাখবে এটা ভিভিআই, ঠিক আছে, মনে রাখবে যে এই কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন আমরা দেখতে পাবো যেমন সেন্ট্রোমিয়ার্স, টেলোমিয়ার্স, এই জায়গাগুলোতে আমরা কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন আমরা লক্ষ্য করি। আর যেটা ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন এটা সুইচ করতে পারে আর কি, এটা ক্যান সুইচ বিটুইন দ্য ইউক্রোমাটিন টু হেটারোক্রোমাটিন, হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য ডেভেলপমেন্টাল স্টেজ। যেমন বারবডি যদি থাকে বা ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম থাকলে তখন সেখানে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমরা মূলত হচ্ছে যদি ক্রোমাটিন অর্গানাইজেশন দেখি তাহলে এটা কিন্তু দুটো ভাগে ভাগ করি আমরা, একটা ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন লুজলি প্যাকড থাকবে, হিস্টোনেসলেশনটা হাই লেভেল থাকে এবং ট্রান্সক্রিপশনে অ্যাক্টিভ থাকবে। হেটারোক্রোমাটিন হচ্ছে কি ডেন্সলি প্যাকড থাকবে, হাই লেভেল অফ হিস্টোন মিথাইলেশন আমরা লক্ষ্য করব, আর এখানে হাই লেভেল অফ হিস্টোন এসিটাইলেশন, এটা এসিটাইলেশন, এটা হচ্ছে কি মিথাইলেশন, মনে রাখবে। আর এখানে হচ্ছে দুটো ভাগে ভাগ করলাম, এটা কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন, এটা ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। চলো এবার ভালো করে শোনো যে একটাকে বলছি আমরা নিউক্লিয়ার, দ্য নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে কি তোমার রাইবোজোম ফ্যাক্টরি নামে পরিচিত, তোমরা সবাই জানো। নিউক্লিওলাসের মধ্যে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার মানে রাইবোজোম থাকে। এবার নিউক্লিওলাস ইজ দ্য ফেজ সেপারেট নন মেমব্রেন বাউন্ড সাব কম্পার্টমেন্ট ফর্মড অ্যারাউন্ড নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন, যেটা হচ্ছে কি নর থাকে, মানে যেখানে নর থাকবে সেখানেই একটা হচ্ছে কি তোমার ডেন্স মানে কন্ডেন্স বলতে পারো একটা অংশ থাকে, যেটাকে আমরা কি বলছি নিউক্লিওলাস। এটা দেখো বলেছে অফ দ্য অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমস, যেমন হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি যেমন 13 নম্বর, 14 নম্বর, 15, 21, 22 ক্ষেত্রে আমরা দেখতে পাবো আর কি। ঠিক আছে, এই নর রিজিয়নে আমরা নিউক্লিওলাসের অবস্থান। এবারে এখানে পার্টাইড হচ্ছে স্ট্রাকচার আমরা কিন্তু লক্ষ্য করি কোথায় এই নিউক্লিওলাসে। কীরকম না এখানে হচ্ছে কি তোমার এই যে তোমার ফাইব্রিলার সেন্টার থাকবে নিউক্লিওলাসে, ডেন্স তোমার হচ্ছে ফিমুলার কম্পোনেন্ট থাকবে এবং তার সাথে থাকবে গ্র্যানুলার কম্পোনেন্ট। এই তিনটে কম্পোনেন্ট মিলে একটা নিউক্লিওলাস স্ট্রাকচার মেনটেন করে। তো যেটা হচ্ছে কি ফিমুলার সেন্টার যেটা থাকবে, তো এখানে হচ্ছে কি পলিমারেজ আরএনএ পলিমারেজ 1 থাকবে এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো থাকবে। যেটা হচ্ছে কি তোমার ডেন্স যেটা ফিমুলার কম্পোনেন্ট, সেখানে থাকবে কি না 45S প্রি আরআরএনএ ট্রান্সক্রিপশন করার জন্য। আর তার পাশাপাশি হচ্ছে কি এসএনও আরএনপি থাকবে। আর যেটা গ্রেনুলার কম্পোনেন্ট থাকবে সেখানে আমরা দেখতে পাবো যে আউটার মোস্ট লেয়ার হয়ে রাইবোজোমাল সাব ইউনিটগুলো এসে এই নিউক্লিওলাসের সাথে অ্যাটাচমেন্ট করে। ঠিক আছে, তো এই তিনটে কম্পোনেন্ট নিয়ে আমাদের এই নিউক্লিওলাস তৈরি করে। আচ্ছা, এবার যদি আমরা দেখি নিউক্লিয়ার লেমিনা, ঠিক আছে, লেমিনা, তো এটা বলেছে মেশ ওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড ফিলামেন্ট। এখানে লেমিন ABC থাকে এবং এটা জাস্ট হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেনের নিচে অবস্থান করে আর কি। ফাংশন কি করে, যেহেতু হচ্ছে কি তোমার নিউক্লিয়ার লেমিনা, তো সেই জন্য হচ্ছে কি এখানে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে এবং ইউক্রোমাটিনের সাথে এনকোর করতে সাহায্য করে, মানে যুক্ত থাকতে সাহায্য করে। ঠিক আছে, এখানে যদি তোমরা দেখো যে ক্লিনিক্যাল কোরিলেশন মানে এখানে কি ডিজিজ হতে পারে, যদি হচ্ছে কি কারোর এই লেমিন এ যদি মিউটেন্ট হয়ে যায় তাহলে মনে রাখবে সে তার ক্ষেত্রে একটা ডিজিজ হয় যেটাকে আমরা বলছি এই যে তোমার হচ্ছে কি হাচিনসন্স গিলফোল্ড
তোমার হচ্ছে কি পোরজেনিয়া সিনড্রোম, ঠিক আছে। এই এটা হয়, এটা প্রিমেচিওর এজিং হয়ে যাবে, বুঝতে পারলে। যদি কারোর ক্ষেত্রে লেমিন মানে তোমার এ যদি মিউটেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে প্রিমেচিওর এজিং হয়ে যায়, তাকে আমরা এই ডিজিজটা বলে থাকি। আচ্ছা, এবার তোমার বলছে এ ফ্রিকুয়েন্ট তোমার হচ্ছে কি জিনিসটা হচ্ছে কি আমরা এই জিনিসটা দেখতে পাই, তোমরা মনে রাখবে যে নিউক্লিয়ার যে লেমিনের যে এবিসি টাইপসের মধ্যে এ টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যদি মিউটেন্ট হয়ে গেলে কিন্তু এই ডিজিজটা আমরা দেখতে পাবো। চলো এবারে আমরা যে কোশ্চানগুলো করতে পারিনি সেই কোশ্চানগুলো একটু করার চেষ্টা করি, ঠিক আছে, যেগুলো আমরা পড়ার মধ্যে ছিল না। প্রথম দেখো কোশ্চান নাম্বার 2, ভালো করে দেখবে। কোশ্চান নাম্বার 2 কি বলছে দেখো। কোশ্চান নাম্বার 2 বলছে যে তোমার, এক মিনিট, আচ্ছা এটা দেখো না, বলেছে যে ইন দ্য রেঞ্জ জিডিপি, তোমার হচ্ছে কি জিডিপি সাইকেল, দ্য ডাইরেকশনালি অফ দ্য নিউক্লিয়ার ইম্পোর্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য localization of specific regulatory proteins. Which of the following conditions would completely inhibit the release of an NLS cargo from importing beta once it reach the nucleoplasm? ঠিক আছে, দেখো ভালো করে শুনবে। এই কোশ্চেনটা কি বলছে দেখো, যে আমরা যখন হচ্ছে কি নিউক্লিয়ার ট্রান্সপোর্টার সিস্টেম দেখলাম, এনপিসি যে সিস্টেমটা দেখলাম, তো সেখানে রেন জিটিপি আমরা নামটা শুনলাম, তাই না। দুটো বললাম না, একটা হচ্ছে কি তোমার সাইটোপ্লাজমে থাকছে, একটা হচ্ছে কি তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকছে, ঠিক আছে। তো দুটো হচ্ছে কি তোমার কি করছে, একটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের দিকে এক্সপোর্ট করছে, আর একটা হচ্ছে কি তোমার মানে ইম্পোর্ট করছে, আর একটা হচ্ছে কি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম দিকে এক্সপোর্ট করছে। তো দেখো এখানে আমাদেরকে কি বলেছে, যে ইন রেন জিডিপি সাইকেল ডাইরেকশনালি নিউক্লিয়ার ইম্পোর্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য লোকালাইজেশন অফ স্পেসিফিক রেগুলেটরি প্রোটিনস। Which of the following conditions would completely inhibit the release of NLS cargo from importing? Importing মানে হচ্ছে, বুঝতে পেরেছো, মানে ইম্পোর্টিং মানে হচ্ছে কি তোমার বাইরে থেকে ভেতরে, মানে সাইটোপ্লাজম থেকে তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের দিকে, ওয়ান্স ইট রিচ দ্য নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। তো সেখানে বলেছে ইনহিবিট পার্মানেন্টলি, কখন পার্মানেন্টলি ইনহিবিট হবে। তো দেখো বলেছে এ লস অফ ফাংশন অফ মিউটেশন অফ দ্য সাইটোপ্লাজমিক রেন জিটিপি যদি হচ্ছে কি তোমার লস অফ ফাংশন হয়ে যায়। আর কি বলেছে, মিউটেশন অফ দ্য নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, ওভার এক্সপ্রেশন অফ দ্য রেন জিই ইন দ্য তোমার হচ্ছে সাইটোপ্লাজম, ইনহিবিশন অফ দ্য তোমার হচ্ছে গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জার প্রোটিন অ্যাক্টিভিটি ইন দ্য নিউক্লিয়াস। তো এটা দেখো এখানে আমাদের উত্তর হবে ঠিক অপশান ডি এরটা। তার কারণ দেখো ভালো করে শুনবে, যেহেতু হচ্ছে কি তোমার কমপ্লিটলি ইনহিবিট করে দিচ্ছে কাকে না, ইম্পোর্টিনকে, তাহলে ভেতরে আর ঢুকতে পারবে না, তখনই ঢুকতে পারবে না যখন হচ্ছে কি দেখো ইম্পোর্টিন টু রিলিজ দ্য কার্গো ইন দ্য নিউক্লিয়াস, তাই তো। তো এটা কি করে, এটাকে রেন জিটিভির সাথে বাইন্ড করতো, দিয়ে তারপরে জেনারেট করতো রেন জিই, তো সেটাকে কি করে নিউক্লিয়াসে নিয়ে যেত। এবারে যদি এই তোমার হচ্ছে কি রেন জিএফটা যদি হচ্ছে কি সে ইনহিবিশন হয়ে যায়, তাহলে সে আর জিটিভির সাথে বাউন্ড করতে পারবে না। তাহলে সে যদি বাইন্ড যদি না করতে পারে, তাহলে সে কার্গোকে রিলিজ করার জন্য ট্রিগার করতে পারবে না। তো এই জন্য আমরা বলতে পারি যে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 3 তো হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 4 এবারে তোমরা বলো, কোশ্চেন নাম্বার 4 বলো, ঠিক আছে। A protein is synthesized within the C-terminal KDEL sequence in the N-terminal signal sequence. During the mutation study, the KDEL sequence is detected. Where would you majority of this protein most likely be localized? ঠিক আছে, মানে এই প্রোটিনটা কোথায় হচ্ছে কি তোমার মেজরিটি অফ দ্য প্রোটিনটা কোথায় অবস্থান করবে বলো। দেখো এটা একটা প্রোটিনের দুটো টার্মিনাল থাকে, একটা হচ্ছে এন টার্মিনাল শুরুতে, একটা সি টার্মিনাল, তাই তো প্রোটিনের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড থাকবে তো NH2 C COOH, আর একটা এইচ থাকবে, এখানে হচ্ছে কি তোমার অন্য কিছু থাকতে পারে। তো এই যে এন দিয়ে শুরু হয়, সি দিয়ে শেষ হয়। তো দেখো একটা প্রোটিনের ক্ষেত্রে বলেছে সি টার্মিনাল রয়েছে আর এন টার্মিনাল সিকোয়েন্স রয়েছে। এবারে বলেছে ডিউরিং মিউটেশন স্টাডির ক্ষেত্রে কেডিআর সিকোয়েন্স ইজ ডিটেক্টেড, তাই না। তো হোয়ার দ্য মেজরিটি অফ দ্য প্রোটিন মোস্ট লাইকলি বি লোকালাইজ, তাহলে সেটা কোথায় অবস্থান করে। এখানে বলেছে স্টোর ইন দ্য লুমেন অফ দ্য রাব এন্ডোপ্লাজম রেটিকুলাম, সিক্রেট আউট অফ দ্য সেল ভায়া কনস্টিটিউটিভ সিক্রেটারি পাথওয়ে,
টার্গেটেড টু দ্য লাইসোজোম ভায়া দ্য তোমার হচ্ছে ম্যানো 6 ফসফেট পাথওয়ে, আর রেট্রো ট্রান্সলোকেটেড ইন দ্য সাইটোসোল ফর তোমার হচ্ছে প্রোটিজোমাল ডিগ্রেডেশন। তো তোমরা বলো কি হতে পারে, চেষ্টা করো না। যে কেডিআরএল সিকোয়েন্সটা হচ্ছে কি সি টার্মিনালটাকে সিগন্যাল দিচ্ছে আর কি, মানে সি তোমার হচ্ছে কি টার্মটাকে বোঝাচ্ছে আর কি, মানে সি প্রান্তটাকে। তাহলে সে যদি হচ্ছে কি ডিটেক্টেড হয়েছে, তাহলে সেটা কোথায় থাকতে পারে, কি মনে হচ্ছে কোন দিকে থাকতে পারে? কি হবে গো? যা, তাহলে এটা হচ্ছে কি তোমার, এটা এটা হচ্ছে কি দেখো ভালো করে দেখো, এটা হচ্ছে কি তোমার অপশন বি হওয়া উচিত। তার কারণ দেখো, ভালো করে শোনো, ভালো করে শোনো। এন সি ব্যাপারটা বুঝতে পেরেছো, কেন এন বলছি আমরা, কেন সি বলছি? এবারে এন টার্মিনাল সিগন্যাল যেটা, সেটা হচ্ছে কি দেখো তোমার হচ্ছে কি সেন্স দ্য প্রোটিন টু দ্য এন্ডোপ্লাজম রেটিকুলাম। তো KDRL sequence is the written signal that binds it back to the endoplasm reticulum from the Golgi. So without KDRL, the protein allow the default bulk flow pathway out of the cell. তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে না, যেহেতু হচ্ছে কি তোমার রিটেনশন সিগন্যাল হচ্ছে কি তোমার তৈরি হচ্ছে, তো আমরা দেখতে পাবো সিক্রেটেড আউট হবে সেল ভায়া দা কনস্টিটিউটিভ সেক্রেটারি পাথওয়ে। চলো এবারে কোশ্চেন নাম্বার 5টা বলো। কোশ্চেন নাম্বার 5টা তুলনামূলকভাবে সোজা হবে, ঠিক আছে, আগে থেকে বলে রাখলাম। দেখো এখানে কি বলেছে, যে বলেছে দ্য নিউক্লিয়াস ইজ এ নন মেমব্রেন বাউন্ড সাব অর্গানাল হোয়ার রাইবোজোম বায়োজেনেসিস occurs. Which of the following correctly matches the nuclear region within the molecular function? বলো। দেখো নিউক্লিয়ার রিজিয়নের কথা বলেছে এবং তার ফাংশনের কথা বলেছে। অলরেডি তো আমরা দেখলাম যে তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের হচ্ছে কি তোমার সাথে রাইবোজোমের হচ্ছে কি বাইন্ডনেস। তো সেক্ষেত্রে কোনটা হচ্ছে কি তোমার বলেছে কারেক্টলি ম্যাচ করা রয়েছে। এই যে সাইটগুলো আমরা পড়েছি কিন্তু, কি হবে গো? এটা হচ্ছে কি তোমার বি হবে না, এটাও তো আমরা বি হবে, যার কারণ ডেন্স সিমিলার যে কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে কি তোমার অ্যাক্টিভ ট্রান্সক্রিপশন এবং প্রসেসিং অফ 45S তোমার হচ্ছে প্রি আরএনএ দুটো হচ্ছে কি তোমার যুক্ত হবে। তো সেই জন্য হচ্ছে কি আমরা অপশন বি এটার সাথেই যাব। ওকে চলো, আচ্ছা একটু তোমাদের মনে হচ্ছে যে বেশি মানে ডিটেলসে কোশ্চানগুলো দিয়ে ফেলেছি, তাই না, নেট লেভেলে একটু দিয়ে দিয়েছি, বাট চিন্তা করো না, ঠিক আছে। তোমার যদি এই লেভেলে কোশ্চান যদি ডিসকাস করে দেওয়া হয়, তাহলে দেখবে সেগুলো তোমাদের পরবর্তীকালে বেসিক যে কোশ্চানগুলো করতে তোমার সাহায্য করবে, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি বেশি ঘাবড়ে যাওয়ার কারণ নেই, ঠিক আছে, বেশি ঘাবড়ে যাওয়ার কারণ নেই, যতটা মাথায় ঢুকছে ততটা নাও, কেমন? কারণ বেশি চাপ নিলে আবার সমস্যা আছে। তো এই জন্য বলছি যে জিনিসগুলো বলছি সেগুলো যদি তোমরা যতটা মাথায় ঢুকছে ততটাই ভালো, ঠিক আছে। যদি পুরোটা না ঢুকছে তাহলে মানে ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে। আরও অনেক সহজ সহজ জিনিস আসবে, যে জিনিসগুলো হচ্ছে কি তোমার কাজে লাগলেই হবে। ওকে, তো যাই হোক, তাহলে আমরা আজকে বেশি আর এগোবো না, যেহেতু আজকে প্রথম ক্লাস, ঠিক আছে। আর তোমরা এই পিডিএফটা একবার রিডিং করে দিয়ে রাখবে, তাতে তোমাদের দেখবে সুবিধা হবে, ঠিক আছে, পড়াগুলো সুবিধা হবে। আচ্ছা আমি সংক্ষেপে একটু তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি যে জিনিসটা আমরা পড়লাম, ঠিক আছে, একটু জাস্ট তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা বেশি কিছু পড়িনি, আমরা প্রথমে শুরু করলাম যে সেল মেমব্রেনের যে অ্যাসিমেট্রি এবং সেল মেমব্রেনের যে কম্পোজিশন, লিপিড কম্পোজিশন, সেটা কেমন দেখা যায়। তো সেই তার মধ্যে আমরা অ্যাসিমেট্রি কেন বলি সেটাও আমরা দেখালাম। তার পাশাপাশি আমরা দেখলাম যে এখানে যে ফ্লিপেজ ফ্লোপেজ, হ্যাঁ, তো সেটা কিভাবে হয় এবং কোথায় দেখা যায় সেটা আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম যে ফ্লুইডিটি মেনটেন করার জন্য কি কি ফ্যাক্টর কাজ করছে। ওকে, তারপর আমরা এখানে ট্রান্সপোর্ট মেকানিজমসটা দেখলাম, আমরা ফ্যাসিলিটেড ডিফিউশন এবং প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তার যে বিভিন্ন এটিপিএস সিস্টেমগুলো রয়েছে প্রত্যেকটা দেখলাম। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে সিম্পোর্ট অ্যান্টিপোর্টের কথা আমরা বললাম। দেন আমরা লিপিড রেপ্ট এবং এনপিসি নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, তার পাশাপাশি হচ্ছে কি নিউক্লিওপ্লাজমিক যে নিউক্লিওসাইটোপ্লাজমিক যে ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা সম্বন্ধে আমরা একটু দেখলাম। ওকে,
তো তার পাশাপাশি ক্রোমাটিন অর্গানাইজেশনে আমরা ইক্রোমাটিন হেটারোক্রোমাটিন সম্বন্ধে দেখলাম। দেন আমরা দেখলাম যে তোমার হচ্ছে কি নিউক্লিওলাস, যেটাকে আমরা রাইবোজোম ফ্যাক্টরি বলি, ঠিক আছে, সেটা সম্বন্ধে আমরা দেখলাম। তারপর আমরা নিউক্লিয়ার লেমিনা সম্বন্ধে পড়লাম, যে সেটা কি কি নিয়ে গঠিত, এবং সেখানে যদি কোনো কারণে ওটা ফোল্ড হয় তাহলে কি ডিজিজ হতে পারে। কারণ লেমিন লেমিন এ যদি মিউটেশন হয়ে যায়, তোমরা দেখলে যে তোমার হচ্ছে কি হাচিনসন গিলফোর্ড তোমার হচ্ছে পর্জিয়া সিনড্রোম বলে একটা হয়, যেটা প্রিমেচিওর হচ্ছে এজিং চলে আসে, হ্যাঁ, তাড়াতাড়ি করে বয়স্ক লাগে আর কি। তো তারপরে হচ্ছে কি এখানে আমরা 5টি কোশ্চেনটায় হাই লেভেলে নেট ক্যাটাগরির হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করলাম। ওকে, পরবর্তী ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়বো তোমাদেরকে বলে দিই, যে এখানে আমরা সিগন্যাল হাইপোথিসিস, কো ট্রান্সলেশনাল ট্রান্সলোকেশন সম্বন্ধে একটু পড়বো আমরা, প্রোটিন ফোল্ডিং সম্বন্ধে পড়বো আমরা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তোমার এখানে তোমার হচ্ছে কি আনফোল্ডেড প্রোটিনের রেসপন্স কি হয়, যেগুলো আনফোল্ড প্রোটিন থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা দেখবো যে স্ট্রাকচারাল পোলারিটি অফ দ্য গোলগি কেমন দেখতে হয়। তারপর হচ্ছে কি তোমার গ্লাইকোসাইলেশন সম্বন্ধে দেখবো, তার টাইপস রয়েছে তোমরা জানো, এন লিঙ্ক গ্লাইকোসাইলেশন, ও লিঙ্ক গ্লাইকোসাইলেশন। তারপরে আমরা পড়বো হচ্ছে কি তোমার ট্রান্স গোলগি নেটওয়ার্ক কিভাবে তৈরি করে, কারণ যখন হচ্ছে কি তোমার ট্রান্সপোর্ট হয় না, তোমার হচ্ছে কি সেলুলার ট্রান্সপোর্ট হয়, তো সেখানে কিভাবে লাইসোজোমাল পাথওয়ে কাজ করে, ঠিক আছে, এটা সম্বন্ধে পড়তে হবে, পরীক্ষায় আসছে কিন্তু প্রশ্ন। দেন আমরা পড়বো যে যেহেতু হচ্ছে কি তোমার কোপ 1 কোপ 2 কিভাবে কাজ করে, কোপ 1 কোপ 2 থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ক্যাথরিন থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এটা জানবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমরা দেখবো হচ্ছে কি কিভাবে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোসিমেট্রিক থিওরি কিভাবে কাজ করে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কিভাবে তৈরি হয়েছে এন্ডোসিমেট্রিক থিওরির মাধ্যমে, সেটা আমরা পড়ার চেষ্টা করব। ওকে, আর তার পাশাপাশি তোমরা জানো টোম আর টিম দুটো হচ্ছে কি তোমার কমপ্লেক্স রয়েছে, এরা ট্রান্সপোর্টার হিসাবে কাজ করে। টোম মানে আউটার মেমব্রেনে, আর টিম মানে মানে হচ্ছে ইনার মেমব্রেন, ওটা দেখাবো পরবর্তীকালে দেখাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি অবভিয়াসলি আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্বন্ধে, প্রোটন মোটিভ ফোর্স সম্বন্ধেও পড়বো, ঠিক আছে, কিভাবে প্রোটন মোটিভ ফোর্স কাজ করে, কিভাবে F0F1 ATPase এর স্ট্রাকচার কি, ঠিক আছে, কিভাবে এটা রেগুলেট হয় বা কিভাবে ওটা কাজ করে। দেন তারপরে হচ্ছে কি আমরা দেখবো যে থাইলাকয়েড মেমব্রেন, হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের মানে প্লাস্টিডের থাইলাকয়েড মেমব্রেন, PH1 PH2 হচ্ছে কি তোমার অবস্থান, প্লাস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্বন্ধে একটু আমরা পড়বো, টোক আর টিম কমপ্লেক্স কিভাবে কাজ করে এটাও আমরা দেখব, ঠিক আছে। তারপর আমরা চলে যাব যে ইন্ট্রা অর্গানাল মানে অর্গানুলার শর্টনিং কিভাবে হয়, বায়োজেনেসিস বা বাইনারি ফিউশন কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। মাইটোকন্ড্রিয়ার সাথে ক্লোরোপ্লাস্টের আমরা মানে কম্পেয়ার করব বা ডিসিমিলারিটি করব আমরা। দেন হচ্ছে কি আমরা চলে যাব যে আদার কিছু স্পেশালাইজড অর্গানেল রয়েছে, যেমন লাইসোজোম, পেরোক্সিজোম, ঠিক আছে, আর এই জিনিসগুলো দেখবো আমরা। দেন আমরা দেখবো যে সাইটোস্কেলেটাল যে ফ্রেমওয়ার্ক রয়েছে আমাদের, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে, আমি দেখাবো। এই 2025 সালে যে পরীক্ষাটা হয়েছিল তাতেও এসেছিল, কিন্তু এই জায়গা থেকে একটা কোশ্চেন এসেছিল, 1 কোশ্চেন, ঠিক আছে, 1 MCQ এসেছিল। তো এই জন্য হচ্ছে মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট বা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সম্বন্ধেও আমাদেরকে পড়তে হবে। তারপরে আমরা চলে আসবো যে প্রোক্যারিওটিকের যে মানে তোমার হচ্ছে আর্কিটেকচার, মানে সেল এনভেলপ কি দেখা যায়, তারপর হচ্ছে কি তোমার নিউক্লিয়েট কেমন গঠিত হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি প্রোক্যারিওটের সাথে ইউক্যারিওটিকের মধ্যে একটা কম্পেয়ার করব আমরা, যে কি কি থাকে কি কি থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে কি হলে জিনিসটা হচ্ছে কি তারপরে আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। তারপরে রয়েছে তোমাদের এখানে দেখে দিচ্ছি একটু, তারপরে আমরা পড়বো হচ্ছে কি তোমার সেল ডিভিশন আর কি, ঠিক আছে, মানে সেল সাইকেল। প্রথমে আমরা সেল সাইকেল সম্বন্ধে পড়বো, ঠিক আছে, G1 G2 সম্বন্ধে পড়বো। তারপর আমরা মাইটোসিস সম্বন্ধে পড়বো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপর আমরা মিওসিস সম্বন্ধে পড়বো, প্রোফেজ 1-এর যে টাইপসগুলো থাকে, ঠিক আছে, তোমার হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকানেসিস, কী কী ঘটনা ঘটে সেগুলো সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমরা মিওসিস 1-এর সাথে মিওসিস 2 এর মধ্যে কি পার্থক্য সেটা আমরা দেখব, এবং মলিকুলার রেগুলেশন কিভাবে হয় সেল ডিভিশনে সেটাও আমরা পড়বো, ঠিক আছে। দিয়ে তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সারও করব, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার রয়েছে। দেন আমরা চলে আসবো কি আমাদের পরবর্তী যে পোর্শন রয়েছে তার নাম কি দ্য হায়ারার্কি অফ পোটেন্সি। এখানে হচ্ছে কি আমরা টোটিপোটেন্ট, প্লুরিপোটেন্ট, মাল্টিপোটেন্ট, ইউনিপোটেন্ট কাকে বলে, উদাহরণগুলো কোন কোন সেলে কি দেখা যায় সেগুলো সম্বন্ধে পড়বো।
মলিকুলার মেকানিজমস অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের জন্য কি কি মলিকুলার মেকানিজমস রয়েছে, ডিএনএ মিথাইলেশন, হিস্টোন মডিফিকেশন, ক্রোমাটিন রিমডেলিং, ঠিক আছে। এগুলো এগুলো তোমরা কিছুটা হলেও পড়েছো বিএসসি লেভেলে, তাই তো? কার কি সাবজেক্ট ছিল গো? বোটানি, জুলজি, ফিজিওলজি, বলো দেখি কার কি সাবজেক্ট ছিল, কার কি সাবজেক্ট ছিল বলো দেখি, একটু জেনে নিই, টাইপ করো না। বোটানি, জুলজি, আচ্ছা প্রিয়ার ছিল হচ্ছে মাইক্রোবায়োলজি, আর কৌশিক বোটানি। নেক্সট, বাকিদের? দেবাদ্রিতা জুলজি, আচ্ছা। আর ঋতুপর্ণা বোটানি, আচ্ছা যাই হোক। তো এই জিনিসগুলো তোমরা আগে কিন্তু টার্ম শুনেছো, যাই হোক। মানে এগুলো বেশি যে তোমরা মানে কঠিনভাবে ভাবা দরকার নেই, ঠিক আছে। এগুলো আমরা দেখো ধরে ধরে পড়বো কিন্তু, হ্যাঁ, মানে বেশি তোমাদেরকে চাপ নিতে হবে না, কারণ প্রথম ক্লাসে বেশি চাপ নিলে আবার সমস্যা আছে, ঠিক আছে। তো এগুলো সম্বন্ধে কিছু না কিছু জিনিসটা আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা চলে আসবো যে আহ, তোমার হচ্ছে কি প্রোটিন প্যাটার্ন ফরমেশন অ্যান্ড মরফোজেন্স সম্বন্ধে কিছুটা আমরা পড়বো। তারপরে জার্ম লেয়ার, তোমরা জানো যে আমাদের গেস্টুলেশনের পরে 3টি জার্ম লেয়ার তৈরি হয়, অ্যাক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম। তো সেটা কি কি তৈরি করে আর অ্যাকচুয়ালি আর কি, হ্যাঁ, যখন হচ্ছে কি তোমার এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয়, তো তখন তারা কি কি ফরমেশন করে সেগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপর সেল সিগন্যালিং এর ক্ষেত্রে তোমরা জানো যে প্যারাক্রাইন সিগন্যালিং, জাক্সট্রাকাইন সিগন্যালিং পড়তে হবে। তারপর হচ্ছে কি তোমার স্পেসিফিকেশন, ডিটারমিনেশন কাকে বলে, এগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। তারপর হচ্ছে সেলুলার রিপ্রোগ্রামিং, ওকে। তো সেগুলো সম্বন্ধে একটু আমরা দেখবো, দেন আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো, কেমন? তারপরে রয়েছে তোমাদের হচ্ছে কি আরও রয়েছে, যেমন হচ্ছে কি তোমার এই যে তোমার কি বলে না, কন্ট্যাক্ট ইনহিবিশন, ওকে। কন্ট্যাক্ট ইনহিবিশন কাকে বলে, নর্মাল মেকানিজমস কি, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার সেল এডেশন মলিকুলস কি কি রয়েছে, ঠিক আছে। ইক্যাডরিন বা ইন্টিগ্রিন সম্বন্ধে রয়েছে, তোমরা জানো। এবং ইএমটি, ইএমটি মানে হচ্ছে কি তোমার এপিথেলিয়াল মেসেনকাইমাল ট্রানজিশন, ওকে। এটা কিভাবে কাজ করে। তারপর হচ্ছে কি তোমার গ্যাপ জাংশন, তারপর হচ্ছে কি তোমার ইন্টারাকশন উইথ দ্য টিউমার মাইক্রো এনভায়রনমেন্টে কি হয়, তারপর হচ্ছে মেটাস্টেটিস ক্যাসকেড কিভাবে কাজ করে, ওকে। তারপর হচ্ছে কি আমরা পড়বো এখানে ইনেট ইমিউনিটি সম্বন্ধে, তোমাদের রয়েছে আর কি ইনেট ইমিউনিটি। তা এর ভাগ আছে ফিজিক্যাল, কেমিক্যাল ব্যারিয়ার, সেলুলার কম্পোনেন্ট কি রয়েছে, তারপর হচ্ছে কি তোমার কি কি রয়েছে তোমার কম্পোনেন্ট সিস্টেম, ওকে। দেন হচ্ছে কি তোমার হিউমারাল ইমিউনিটি এবং সেল মিডিয়েটেড ইমিউনিটি, তোমরা নিশ্চয়ই জানো যে বি সেল মিডিয়েটেড এবং টি সেল মিডিয়েটেড রয়েছে। তারপর আমরা এমএসসি কিছু মলিকুলস দেখবো আমরা, হেল্পার টি সেল, সাইটোটক্সিন টি সেল, হ্যাঁ। তো তারপর হচ্ছে কি আমরা দেখবো মেকানিজমস অফ ইমিউন রেসপন্স, এর আন্ডারে স্টেপ ওয়াইজ কাজ করে কিভাবে কাজ করছে। তারপর আমরা হাইপার সেন্সিটিভিটি এবং অটো ইমিউনিটি সম্বন্ধে পড়বো আমরা, ওকে। দেন হচ্ছে কি আমরা দেখবো কি এখানে ডোজেজ কম্পেনসেশন। ডোজেজ কম্পেনসেশন তোমরা দেখবে এখানে এক্স অ্যাক্টিভেশন ইনঅ্যাক্টিভেশন কিভাবে হচ্ছে, লায়ন হাইপোথিসিস কিভাবে কাজ করছে। তারপর আমরা ড্রোসোফিলার ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন দেখব। তারপর হচ্ছে কি আমরা সি এলিগেন্সের ক্ষেত্রে দেখব, হিউম্যানের ক্ষেত্রে দেখব, ঠিক আছে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি দেখব যে কিভাবে আমাদের সেক্স ডিটারমিনেশন হয় সেই সম্বন্ধে আমরা জানবো, ওকে। এগুলো টেবিল করে আছে, কোনো অসুবিধা হবে না, তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কিভাবে সিস্টেমে কাজ করে তোমার জেনেটিক সেক্স ডিটারমিনেশন সেগুলো আমরা দেখাবো। বা এখানে ড্রোসোফিলার ক্ষেত্রে তোমরা জানো রেশিওগুলো কিভাবে কাজ করে, তাই না? কোন রেশিও কি হলে কিভাবে রেশিও বার করতে হয়, ঠিক আছে। যদি কোনো কারণে তোমাদের যে কেরিওটাইপ দিয়ে দেয়, কেরিওটাইপ থেকে তুমি কিভাবে রেশিও বার করে তার জেনেটিক তোমার হচ্ছে কি সেক্স ডিটারমিনেশন করবে সেটা সম্বন্ধে তোমাদেরকে বলা হবে, ওকে। তো এই জিনিসগুলো রয়েছে, ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে। ধৈর্য ধরো, আস্তে আস্তে করে তোমাদের মানে করালে তোমরা বুঝতে পারবে আর কি, হ্যাঁ। একটা ক্লাসে প্রথম ক্লাসে এমন নয় যে সব কিছু জেনে যাবে বা সবটাই পেরে যাবে, এমনটা নয়। তো যে জিনিসটা তোমাদেরকে দেওয়া হবে সেগুলো প্রত্যেকটা ক্লাস এর পরে তোমরা কিন্তু সেই জিনিসটা দেখতে পাবে, ওকে। আর না হলে হচ্ছে কি তোমরা এমন ভাববে না যে আমি একটা ক্লাসেই সব শিখে যাব। তাহলে আমাদের এই 7 মাসের জার্নি, ঠিক আছে, সপ্তাহে তোমাদের সাথে আমাদের 4 দিন মানে ক্লাস হবে, লাইভ ক্লাস। তো সেই 4 দিন করে তোমরা রেগুলার ভিত্তিতে কিন্তু
লাইভ ক্লাসগুলো জয়েন করবে, এবং আজকে যে যতটুকু পোর্শন পড়ানো হলো, ঠিক আছে, এই পোর্শন থেকে কিন্তু তোমাদের গ্রুপে দেখবে নির্দিষ্ট টাইমে কিন্তু মক টেস্ট চলে যাবে, মক টেস্ট। তো সেই মক টেস্টটাও কিন্তু তোমরা টাইম মতন করে সাবমিট করবে। ওকে, তো দিলে দেখবে এই 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 যে প্যাটার্নে যখন চলবে ক্লাসগুলো, দেখবে তোমাদের উন্নতি হবে, ঠিক আছে, এবং তোমরা নিজেরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো বা তোমরা শিখতে পারছো আর কি। ওকে, তো আই হোপ তোমরা ডাইরেকশন বুঝতে পারলে যে কিভাবে পড়া হবে, ঠিক আছে। এবারে যদি কারোর কিছু কোয়ারি থাকে বা কারো কিছু যদি জানার থাকে, তাহলে তোমরা বলতে পারো, ঠিক আছে। মানে আজকে আর থিওরি পড়াবো না, এমনি যদি তোমাদের কিছু পার্সোনাল কোয়ারি থাকে বা কিছু বলার থাকে তোমরা বলতে পারো, বলো। বলো বলো, তোমরা বলো। কি গো, কিছু বলবে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে তোমাদেরকে এইটুকু বলছি বলছি যে ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে। আস্তে আস্তে করে আমরা এগোবো, অনেক সিলেবাস, ঠিক আছে, অনেক দিনের জার্নি। তো প্রথম ক্লাসে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা শুরু করেছি সেল বায়োলজি, মানে তোমরা জানো যে টাফ একটা জিনিস, ঠিক আছে। আহ, কৌশিক বলছে স্যার বুক কিছু রেফারেন্স নেব। দেখো বই হচ্ছে কি, তোমাকে বললাম যেমন সেল বায়োলজি তুমি ক্যাম্বেল পড়তে পারো, লোডিস পড়তে পারো, ঠিক আছে। আহ, তো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কি, যদি তুমি নিতে পারো তাহলে পড়তে পারো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে যে জিনিসটা দেওয়া হচ্ছে, যদি তুমি এটা পড়তে পারো তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তুমি এখান থেকে কোশ্চেন পাবে, আমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়াবো তুমি তখন দেখতে পাবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি, আহ, এই জিনিসটা তোমাকে নিজেকে ডিসাইড করতে হবে যে তুমি বই কিছু যদি ফলো করতে পারো তাহলে ভালো, ঠিক আছে। আর নাহলে তুমি যদি এটা ভালো করে পড়তে পারো নোটসটা, ঠিক আছে, এখানে যদিও মানে সাজেস্টিভ ভাবে করা আছে, ঠিক আছে, ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ সবগুলো করা নেই, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি, তুমি চাইলে এটা কিন্তু করতে পারো। হুম, সেল বায়োলজি ভালো মতন কোশ্চেন থাকে বাবা, সেল বায়োলজি থেকে ধরো তোমাদের, তুমি 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট তোমরা দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমি প্রিভিয়াস ইয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরাই বুঝতে পারবে, হ্যাঁ। 1 মিনিট, হ্যাঁ, ধরে রাখো, তুমি দেখিয়ে দিচ্ছি। এক মিনিট, হ্যাঁ, 1 মিনিট, জাস্ট ডাউনলোডটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। 4 থেকে 5টা কোশ্চেন থাকে, বুঝতে পেরেছো, 4 থেকে 5টা কোশ্চেন থাকে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে তো এবারে? দেখো, দেখো এটা হচ্ছে কি তোমার লাস্ট বারে যে কোশ্চেনটা হয়েছিল এটা। হুম, তো এখানে ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু অনেকগুলো তোমরা কোশ্চেন পাবে, কি বলা, বুঝতে পারলে, অনেকগুলো তুমি কোশ্চেন পাবে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি, হুম, এটা কিন্তু সেল বায়োলজি কোশ্চেন, দেখো এটা এই কোশ্চেনটা, ঠিক আছে, আনকাপলার দিয়ে যেটা রয়েছে, এটা এটা কিন্তু সেল বায়োলজি কোশ্চেন। তারপরে হচ্ছে কি তোমার
P53 রোল, এটাও কিন্তু হচ্ছে কি তোমার, যদিও মলিকুলার বায়োলজি ঘেঁষা, বাট সেল বায়োলজি কোশ্চেন আমরা ধরে থাকি, তাই না? তারপরে রয়েছে এরকম অনেক কোশ্চেন রয়েছে, তোমাদেরকে জাস্ট এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা রয়েছে, সেল বায়োলজি। তারপরে হচ্ছে কি তোমার এটা এটা তো পুরো ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে, এটা ডাইরেক্ট কোশ্চেন রয়েছে সেল বায়োলজি। আচ্ছা, আজকে যেটা যা যা পড়ানো হলো সেখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট ওয়েট করো, আমি বার করে তোমাকে বলছি। এটা সেল বায়োলজি কোশ্চেন আমরা লাস্টের দিকে পড়বো, ঠিক আছে। আজকে যেটা তোমাদের দেখালাম নোটসটা, এটা কিন্তু লাস্টের দিকে আছে। এই যে দেখো, এটা সেল বায়োলজি কোশ্চেন, পুরো সেল বায়োলজি কোশ্চেন দেখতে পাচ্ছ, অনেকগুলো কোশ্চেন থাকে কিন্তু সেল বায়োলজি থেকে। এই যে এটা এটা সেল বায়োলজি কোশ্চেন, সেল বায়োলজি ভালোই কোশ্চেন থাকে, অনেকগুলো থাকে। এই যে সেল বায়োলজি কোশ্চেন, এটা এটা উত্তর বলো দেখি, এটা কি হবে, এটা উত্তর বলো দেখি, এটা উত্তর বলো দেখি কি হবে। কোশ্চেন নাম্বার 85, বলো কি উত্তর হবে বলো, সবাই 7 জনই বলো, কি উত্তর হবে বলো। হাউ মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ গ্যামেটস? বলো সবাই বলো, কৌশিক বলেছে, ঋতুপর্ণা আর সাহিক, প্রিয়া বলেছে 4 জন, আর বাকিরা সাবিত্রী ও সি বলছে। দেখো এটা কটা হাইড্রোক্রোমাটিন, একটা, দুটো, তিনটে, তাহলে 2 টু দি পাওয়ার 3, 8, তাই না? কিছু কোশ্চেন থাকে, কিছু কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে কি তোমার ইজিলি হয়ে যাবে, তাই না? কিছু কোশ্চেন এমন থাকে যেগুলো ইজিলি হয়ে যাবে। এবার কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদেরকে বলে দিচ্ছি, নেট ঘেঁষা কিছু কোশ্চেন কিন্তু দিচ্ছে, এগুলো নেটের কোশ্চেন, এটা নেটের কোশ্চেন, বুঝতে পারলে? এই জন্য হচ্ছে কি তোমাদেরকে আমি চাইছি যে একটু করে হচ্ছে কি তোমাদের নেট ঘেঁষা কিছু কোশ্চেন আছে প্র্যাকটিস করে দিতে। হ্যাঁ, এটা এটা হচ্ছে কি সেল বায়োলজির কোশ্চেন, এটা তো লাইটি লাইফ শ্রেণীর কোশ্চেন। মোটামুটি দেখতে পেলে তোমরা 5-7টা কোশ্চেন তো রয়েছে সেল বায়োলজি থেকে, বুঝতে পারলে? 5-7টা কোশ্চেন তো রয়েছে সেল বায়োলজি থেকে। তো ওতে হচ্ছে কি সেল বায়োলজি থেকে কোশ্চেন থাকে, বুঝতে পারলে? এমন নয় যে সেল বায়োলজি থেকে কম কোশ্চেন থাকে। তো সেল বায়োলজি একটু ধরে ধরে পড়তে হবে, কারণ অনেকগুলোই কোশ্চেন রয়েছে। ওকে, তো ওতে হচ্ছে কি মানে হালকাভাবে নিলে হবে না। দেখতে পাচ্ছ এটাও নেটের কোশ্চেন, নেটের কোশ্চেন কিছু কিছু জিনিস দিচ্ছে আর কি, এগুলো আমি প্র্যাকটিস করিয়ে দেবো, চিন্তার কিছু কারণ নেই। এগুলো কি করে মানে শর্টকাট করতে হয় আমি দেখিয়ে দেবো, বুঝতে পারলে? এগুলো তোমরা পেরে যাবে, এগুলো শিখিয়ে দেবো আমি তোমাদেরকে। আচ্ছা, এটা এটা কি হবে বলে দিই কোশ্চেনটা, এটা এটা খুব ভালো কোশ্চেন। এটা কি উত্তর হবে বলে দেখি, কিস্টোন স্পিরিটার উইদিন দ্য কমিউনিটি, ইফেক্ট অফ হচ্ছে কিস্টোন পিরিয়ডের উইদিন দ্য কমিউনিটি, কি হবে বলো দেখি, কে বলতে পারবে? দেখি বলো দেখি কে বলতে পারবে।
বলো, চেষ্টা করো না, কোনো অসুবিধা নেই, ভুল হতে পারে। তোমরা তো আজকে প্রথম ক্লাস করছো, ভুল হতে পারে, শিখছো তো নাকি? এবারে যেহেতু কিস্টোন স্পিসিস সম্বন্ধে তোমরা জানো, এই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছি। না, এটা যারা 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 ডি বলেছো একদম সঠিক, ডি উত্তর হবে। হ্যাঁ, দেখো এখানে বলেছে কিস্টোন পিরিয়ডার। তাহলে কিস্টোন পিরিয়ডার হচ্ছে কি, তোমাদের মনে রাখতে হবে যে এরা কিন্তু প্লে এ ক্রিটিক্যাল রোল ইন মেনটেনিং দ্য স্ট্রাকচার অফ এন ইকোলজিক্যাল কমিউনিটি। বুঝতে পারলে, একটা ইকোলজিক্যাল কমিউনিটিদের স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য কিস্টোন পিরিয়ডটা হচ্ছে ক্রিটিক্যাল রোল প্লে করে। এবার উইদাউট দেম, মানে কিস্টোন পিরিয়ডটা যদি না থাকে, কমিউনিটি উড বি ড্রামাটিক্যালি ডিফারেন্ট অর সিজ টু এক্সিস্ট অর টুগেদার। ঠিক আছে, তো এই জন্য আমরা বলতে পারি যে কিস্টোন পিরিয়ডার ইন এন কমিউনিটি মে বি মেনটেন দ্য স্পিসিস ডাইভার্সিটি বাই প্রিডেশন অন দ্য প্রে স্পিসিস ইন দ্য ডোমিনেন্ট কমিউনিটি। ওকে, এই ধরনের কোশ্চেন আর কি। বুঝতে পেরেছো তো? জাস্ট আমি তোমাদেরকে দেখালাম দু একটা। হুম, দু একটা দেখালাম, ভয় পাওয়ার কিছু কারণ নেই, পেরে যাবে এগুলো, দেখবে আস্তে আস্তে করে পড়ে যাবে। হুম, আচ্ছা, এটা এটা P53 সম্বন্ধে তোমরা তো আগে শুনেছো, তাই না? P53 এটা কি কি রোল প্লে করে বলো দেখি? ড্যামেজ ডিএনএ রেপ্লিকেশন, ইনহিবিট ডিএনএ রিপেয়ার, নাকি অ্যাক্ট এজ এ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর টু অ্যাক্টিভ দ্য জিনস ইনভলভ ইন দ্য ডিএনএ রিপেয়ার ইন দ্য অ্যাপোপ্টোসিস, নাকি ইনক্রিজ দ্য রেট অফ দ্য ডিভিশন? কি হবে বলো? একদম, এটা একদম সি হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? সি হবে, একদম সবাই ঠিক বলেছে। এই দেখো তোমরা পেরে যাচ্ছ কিন্তু, তাই না? তোমরা কিন্তু পেরে যাচ্ছ, তোমরা কিন্তু পেরে যাচ্ছ। আচ্ছা, আর একটা কোশ্চেন দিয়ে তোমাদেরকে আমি আজকে ক্লাস শেষ করবো। এই কোশ্চেনটা বলো, চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ওয়াটার মুভমেন্ট ইন দ্য প্ল্যান্ট। দেখি, যারা বোটানিতে তারা পারবেই পারবে, তাই না? যারা বোটানি তারা পারবেই পারবে। যারা বোটানি তারা পারবেই পারবে। দেখো তাও কিন্তু ভুল আছে, দেখো সি বি ডি কি করে হয়? যে কোনো একটা তো হবে। দেখো ওয়াটার মুভমেন্ট, ওয়াটার মুভমেন্ট ইন দ্য প্ল্যান্ট, রুট হেয়ার, কর্টেক্স, প্রোটোজাইলেম, তারপরে এন্ডোডার্মিস, পেরিসাইকেল, এটা তো হবেই না। রুট হেয়ার পরে কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। আচ্ছা, রুট হেয়ার, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, পেরিসাইকেল, কর্টেক্সটা হবে না। রুট হেয়ার, পেরিসাইকেল, এন্ডোডার্মিস, কর্টেক্স, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, তাই না? তাহলে এটা বি হবে, তাই না? পরিষ্কার বোঝা যাচ্ছে বি হবে, তাই না? পেরিসাইকেলের পরে কি এন্ডোডার্মিস থাকে না? আগে আগে হচ্ছে কি কর্টেক্স, তারপর এন্ডোডার্মিস, পেরিসাইকেল, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। তাহলে এটা তো পরিষ্কার বি হবে বাবা। তোমরা কেন হচ্ছে কি ঋতুপনা মার খাবে? ঋতুপনা তোমার বোটানি ছিল না? হুম, তাহলে ওটা এটা অপশন বি হবে। তাহলে রুট হেয়ারের পরে হচ্ছে কর্টেক্স, তারপর এন্ডোডার্মিস, তারপর হচ্ছে পেরিসাইকেল, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। তাহলে কারেক্ট সিকোয়েন্সটা বি হবে। কেন ডি বলছো বাবা? আগে এন্ডোডার্মিস থাকে না আগে পেরিসাইকেল থাকে? আগে এন্ডোডার্মিস তারপর পেরিসাইকেল, তাই না? সোজা কোশ্চেন। ওকে, তো আহ, এইভাবেই হবে নাকি? এইভাবেই চলবে, কোনো অসুবিধা নেই, পারবে তোমরা, ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে। আচ্ছা, লাস্ট, এটা লাস্ট, 25-এরটা লাস্ট, 25, এটা কর। ওয়ান অফ দ্য সিরিজ অফ ওয়ান অফ দ্য সিরিজ অফ সিন টাইপ which was subsequent to be the time of publication of the original description is selected in the and designated to the publication to serve as days. The last.
কি হবে? প্রিয়া বলছে আর দেবাদ্রিতা এ বলছে, বাকিরা বাকিরা ভাবছে। টাইপিফিকেশন কি হবে? না, এটা 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 ল্যাক্টোটাইপ হবে, একদম কৌশিক ঠিক বলেছে, ল্যাক্টোটাইপ হবে। কেন বলো দেখি? দেখো, আমরা যখন অরিজিনালি ডেসক্রাইব করি উইদাউট এ সিঙ্গেল ডেজিনেটেড তখন তাকে হলোটাইপ বলি, কিন্তু গ্রুপ অফ স্পেসিমেনের মধ্যে ইউজড ফর দ্য ডেসক্রিপশন তখন তাকে আমরা সিন টাইপ বলি। আর এখানে যখন ল্যাক্টোটাইপ কেন বলছি, সিঙ্গেল স্পেসিমেন সিলেক্টেড ফ্রম দ্য অরিজিনাল সিন টাইপ, তাই না? তো এই জন্য হচ্ছে কি আমরা কি বলছি, তাকে ল্যাক্টোটাইপ বলি, তাই না? এই যে সাবসিকুয়েন্ট টু দ্য টাইম অফ পাবলিকেশন দ্য অরিজিনাল ডেসক্রিপশন, ওকে, তখন তাকে আমরা কি বলছি, ল্যাক্টোটাইপ। কেন? ল্যাক্টোটাইপের ডেফিনেশন কি বলেছিলে তোমরা, যে এ সিঙ্গেল স্পেসিমেন সিলেক্টেড ফ্রম দ্য অরিজিনাল সিম টাইপ সিরিজ অফ দেয়ার ইনিশিয়াল পাবলিকেশন, তাই না? টু সার্ভ এজ দ্য ডেফিনেশন অফ দ্য তোমার হচ্ছে ল্যাক্টোটাইপ। তাহলে অপশন বি হবে, তাই না? আচ্ছা, এইটা এইটা করিয়ে দিচ্ছি লাস্ট। এটা না বলতে পারলে আমি শিখিয়ে দেবো। এটা তোমরা আগে বলো, না বলতে পারলে আমি শিখিয়ে দেবো। এটা না বলতে পারলে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? বলো আগে, তোমরা বলো। দেখো, এটা হচ্ছে কি তোমার কি করে করবে, দেখো এখানে প্লাস আছে, এটা প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস প্লাস, তাহলে ওয়ান এরটা হবে না। আচ্ছা, তারপরে দেখো টু টু এরটা ক্ষেত্রে এটা যে প্লাস মাইনাস, এটা তো হবে না। এখানে প্লাস, তিনটে প্লাস হবে না। ফাইভের ক্ষেত্রে দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস, না। সিক্সের ক্ষেত্রে হচ্ছে কি, হবে না। আচ্ছা, এইট, আটেরটা হবে, সি এরটা হবে, তাই না? কারণ আটের ক্ষেত্রে দেখো প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে আটেরটা হবে। এখানে বলেছে যে প্যানেল অফ সেল লাইন ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য, হ্যাঁ, এটা দ্য ফলোয়িং রেজাল্ট হচ্ছে অবটেন করেছে। তো জাস্ট কি করবে তোমরা, মিলিয়ে দেখবে। এই তো কৌশিক হচ্ছে কি তোমার ঠিক বলেছে, কৌশিক ধরতে পেরেছে, কৌশিক ধরতে পেরেছে, তাই না? কি করে করলাম বুঝতে পারলে? বাকিরা বুঝতে পারলে? এই বাকি যারা ক্লাস করছো তোমরা বুঝতে পেরেলে? এত বড় কোশ্চান দেখে মনে হচ্ছে যে বিশাল কিছু, কিন্তু উত্তরটা দেখতে পেলে? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? শুধু ম্যাচিং করবে বাবা। এই যে প্লাসের সাথে দেখো আটের প্লাস, মাইনাসের সাথে হচ্ছে কি এখানে মাইনাস, এখানে হচ্ছে কি প্লাসের সাথে হচ্ছে কি এখানে প্লাস, এখানে মাইনাসের সাথে হচ্ছে কি এখানে মাইনাস। দেখো বাকিগুলো আর কোনো মিল আছে? যদি মিল থাকতো সেটাও হতো, যদি মিল থাকতো সেটাও হতো, তাহলে অপশানে থাকতো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? এইরকম বাকিগুলো শিখিয়ে দেবো, ঠিক আছে? বাকি যে ডায়াগ্রাম বেস আছে না, সেগুলো তোমাদেরকে ইজিলি কিভাবে করতে হয় আমি শিখিয়ে দেবো। বুঝতে পেরেছো? টেনশন কারণ নেই, টেনশন করার কারণ নেই, শিখিয়ে দেবো। বুঝতে পারলে? ঠিক আছে বাবু, হ্যাঁ, এটাও শিখিয়ে দেবো, এটাও কিছু নেই, এটা মানে শিখিয়ে দিলে তুমি বলবে যে যা এত বড় অঙ্ক, এগুলো কি হলো। জাস্ট পরপর সিকোয়েন্সগুলো লিখবে আর কি, টাইম যেগুলো কম সেগুলো আগে লিখবে। বুঝতে পারলে? যে যার টাইম কম সেগুলো আগে আসবে, দেখিয়ে দেবো আমি সব। তাহলে আজকে হচ্ছে কি আমাদের এইখানেই থাকলো, হ্যাঁ। ও আবার যেভাবে রুটিন আছে সেভাবে ক্লাস হবে, বুঝতে পেরেছো? যেভাবে রুটিন আছে সেভাবে ক্লাস হবে। পরের দিন দেখা হবে, তাহলে সবাইকে